একটি গ্রামে সন্ত্রাসী নাম রায়ান। লোকের জিনিস লুটতে পারদর্শী সে। খারাপ কাজ তার হাতের খেলা। আজও একটা বাড়িতে লুট করেছে। চারপাশে মানুষ তাকে দেখছে, কিন্তু কিছু বলার সাহস পাচ্ছে না, কারণ সবাই ভালো করেই জানে রায়ান সন্ত্রাস খুবই ভয়ঙ্কর। সাথে আরেকজন থাকে, সে হলো রনি। দুইজন বড় মাপের সন্ত্রাসী। ঠাস ঠাস। হঠাৎ একটা বৃদ্ধা এসে রায়ানের গালে থাপ্পড় মারল। এর কারণও আছে। রায়ান একটা বাড়িতে লুট করতে এসে ভাঙচুর করছিল আর টাকা পয়সা নিচ্ছিল। বাড়ির বউ আর ছেলে বাধা দিতে আসলে রায়ান মারে। আর এটা সহ্য করতে না পেরে এক বৃদ্ধা মহিলা এসে রায়ানকে মারে। এটা দেখে রায়ানের লোক এগিয়ে আসতে গেল, কিন্তু রায়ান হাত দিয়ে থামিয়ে দিল। জানোয়ার, মা বাবা তোর কেমন শিক্ষা দিয়েছে যে একটা মায়ের সামনে তুই তার ছেলেকে মারছিস? শিক্ষা? আমার কেউ নেই যে শিক্ষা দিবি। আর আমি মাফিয়া সন্ত্রাসী, আমার পরিবার লাগে না। ও আচ্ছা, তাহলে তুই তোর পরিবারের কেউ নেই? না। ওরে জানোয়ার, তাহলে এই সব টাকা পয়সা খুন খারাপি করে কি করবি? এই সব টাকা তুই কার জন্য নিয়ে যাচ্ছিস? তোর তো কেউ নেই, আর না ছেলে যে ভবিষ্যতের জন্য তোর লাগবে। বৃদ্ধার কথা শুনে রায়ান থমকে গেল। তার মাথায় সত্যি চিন্তা আসতে লাগলো, কার জন্য এসব করছে? যার জন্য করবে তাকে তো অবহেলা করছে। এই জন্য বাসা থেকে চলে এসেছে। না, এটা হতে পারে না। চিৎকার করছেন কেন বস? আর আপনার চোখে পানি? বস, আপনি কান্না করছেন? কেন আমি কান্না করতে পারি না? রায়ান এটা বলে কান্না করতে লাগলো বৃদ্ধার সামনে। মা, আপনার মতো আমাকে কেউ শাসন করেনি, এই জন্য আমি এমন। তুই আমাকে মা বললি? তাহলে এই সব কাজ ছেড়ে দে বাবা। ঠিক আছে মা, এই তোরা সবার জিনিস ফেরত দে। কিন্তু বস, এই কাজ ছেড়ে দিলে খাবো কি? যেটা বললাম সেটা আগে কর। বসের কথা মতো সবাই লুট করা জিনিস ফেরত দিল। রাস্তা দিয়ে ছুটে চলছে একটা মহিলা, কোলে তার 2 বছরের বাচ্চা, সাথে 7 বছরের একটা মেয়ে। কোনভাবে বাচ্চা মেয়েটি নিজের মায়ের সাথে ছুটে চলছে। পেছনে কিছু লোক তাড়া করছে। মহিলা দেখলো দৌড়ে তাদের সাথে পারবো না, এই জন্য চারপাশে তাকাতে লাগলো কোথাও পালানো যায় কিনা। আর সেটা পেয়েও গেল। পাশের পাঁচিলে সাইড লুকিয়ে পড়ল। নিজের মেয়েকে চুপ থাকতে বলে কিছু সময় লোকগুলো খোঁজাখুঁজি করে চলে গেল, আর মহিলাটি সেখানে বসে রাত পার করতে লাগলো। পরের দিন সকালে মহিলাটি একটা মসজিদের সামনে আসলো। মা, আমার খিদা লেগেছে। আচ্ছা সোনা, তুমি তোমার ভাইকে নিয়ে এখানে বসো, আমি দেখছি। মহিলাটি দুইজনকে রেখে চলে গেল খাবারের খোঁজ করতে। মেয়েটি নিজের কোল থেকে ভাইয়াকে নামিয়ে সানের ওপর শুয়ে দিল আর মসজিদ সামনে রাস্তায় গেল। নাজমুল সাহেব মসজিদে ঢুকতে গিয়ে দেখলো একটা ছোট্ট বাচ্চা ছেলে কান্না করছে। তিনি সাথে সাথে দৌড়ে গিয়ে কোলে তুলে নিল। বাচ্চাটি এইভাবে কান্না করছে কেন? খিদে লাগছে নাকি? আর এইখানে বা ফেলে রেখে গেল কেন? নাকি এটা কারোর পাপের ফসল? নাজমুল অনেক চিন্তা করে বাচ্চাটা নিয়ে হাসি মুখে সেখান থেকে চলে গেল। আজ থেকে তুই আমার বাঁচার উপায়। তোরে নিয়ে আমি ঢাকা শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করব। মহিলা দুর্বল শরীর নিয়ে রাস্তা পার হতে ছিল, তখন একটা খালি রিক্সা এসে তাকে বাঁধিয়ে দিল। সাথে সাথে রাস্তায় পড়ে গেল। রিক্সাওয়ালা রিক্সা থেকে নেমে মহিলাটির কাছে গেল। মা, তুমি ঠিক আছো তো? জি চাচা, ঠিক আছে। তুমি এই দুর্বল শরীর নিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? আসলে চাচা, খুব বিপদে পড়েছি। আমার 2 ছেলে মেয়ে না খেতে পেয়ে কান্না করছে। আহারে, আচ্ছা ঠিক আছে, তুমি রিক্সা ওঠো, আমি তোমাকে সাহায্য করছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। লোকটি নিতান্তই ভালো, না হলে কাউকে এইভাবে সাহায্য করতে চাইতো না। মহিলাটি রিক্সায় উঠে বসল। লোকটি নিজের রিক্সা চালাতে শুরু করলো। মহিলাটির বলা রাস্তায় চলে যেতে লাগলো। ছোট্ট বাচ্চা মেয়েটি রাস্তায় দাঁড়িয়েছিল। তখনই একটা প্রাইভেট কার এসে পড়লো আর মেয়েটি ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গেল। সাথে সাথে অজ্ঞান হয়ে গেল। গাড়ি থামিয়ে দ্রুত গাড়ি থেকে নামলো একটি লোক, যার নাম সাহেদ। নেমে দেখলো একটি বাচ্চা মেয়ে। এই দেখ, এখনো বেঁচে আছে নাকি? সাহেদের কথা শুনে ড্রাইভার দেখলো এখনো বেঁচে আছে। স্যার, এখনো বেঁচে আছি। চারপাশে দেখো, কাউকে দেখতে পাও নাকি?
ড্রাইভার চারপাশে খোঁজ করে কাউকে পেল না। স্যার কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি গাড়িতে তোলো, সুস্থ হলে ঠিকানা নিয়ে দিয়ে যাব। সাহিদের কথা শুনে ড্রাইভার মেয়েটিকে গাড়িতে বসালো আর সেখান থেকে চলে গেল। মহিলাটি রিকশায় চড়ে সেই মসজিদের সামনে আসলো, কিন্তু গেটের কাছে কাউকে দেখতে পেল না। তাড়াতাড়ি নেমে সারা জায়গা খুঁজলো, কিন্তু পেল না। পাগলের মতো কান্না করতে লাগলো। আমার ছেলে মেয়ে, আমার সন্তান কোথায় গেল ওরা? মা, তুমি শিওর তো তোমার সন্তানদের এইখানে রেখে গেছিলে? হ্যাঁ, আমার ঠিক মনে আছে। দুইজন অনেক খুঁজলো, কিন্তু পেল না। মহিলাটি কান্না করতে লাগলো। দেখো, কান্না করে লাভ নেই, অনেক তো খুঁজলে, তাছাড়া এইসব জায়গা খুঁজলাম। আমার এখন কি হবে? স্বামী সন্তান সব হারালাম। আমার একটা ছোট্ট নাতি আছে, তারা বাবা মা নেই, আর তুমি তোমার সন্তান হারিয়েছ। তাই বলছিলাম যে তুমি যদি আমার সাথে থাকো আর আমার নাতিটারে মানুষ করো। কিন্তু আমার ছেলে মেয়ে? ওদের আমি খুঁজতে থাকবো। ঠিক আছে চাচা। চাচা নয়, আজকে থেকে বাবা বলে ডেকো। ঠিক আছে বাবা। চলো এখন আমার বাসায় যাই। কিন্তু আমার সন্তান? আল্লাহ চাইলে খুব তাড়াতাড়ি পাবে। মহিলাটি কান্না করতে লাগলো। লোকটি বুঝিয়ে তাকে রিকশাতে তুলে বাসার দিকে রওনা দিল। সাহেদ শিকদার হসপিটালে মেয়েটিকে নিয়ে গেলে কিছু সময় পর তার জ্ঞান ফিরে আর কান্না করতে লাগলো। মা, আমার মা কোথায় আর ভাই কোথায়? তুমি কান্না বন্ধ করো, তারপর আমাকে বলো কি হয়েছে। আমার মা, ভাই ও মসজিদের কাছে ছিল, আমি এখনই সেখানে যাব। ঠিক আছে, আমি তোমাকে এখনই সেই জায়গায় নিয়ে যাচ্ছি। সাহেদ মেয়েটিকে নিয়ে আবার আগের সেই মসজিদের কাছে আসলো। মেয়েটি চারপাশে কাউকে দেখলো না, এমনকি নিজের ভাই ছিল তাকেও পেল না। এটা দেখে মেয়েটি খুব কান্না করতে লাগলো। আমার মা, ভাই তারা কোথায়? খুব কান্না করতে লাগলো হেঁচকি তুলে। আরে আরে, কান্না করে না, হয়তো তারা কোথাও চলে গেছে, অনেক সময় তো হলো তুমি এখানে ছিলে না। এখন আমি কোথায় যাব? আমি কি করব? চিন্তা করতে হবে না, তুমি আজ থেকে আমার সাথেই থাকবে। কিন্তু আমার মা? তোমার মাকে অবশ্যই পাবো, তাছাড়া তুমি আমার কাছে নিজের মেয়ের মতো করে রাখবো। যাবি আমার সাথে? ঠিক আছে। মেয়েটি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। শাহেদ মেয়েটিকে নিয়ে নিজের বাসায় দিকে গেল। কিছু মুহূর্ত মাঝে সব উল্টোপাল্টা হয়ে গেল। কার ছেলে মেয়ে কার কাছে গেল, ভবিষ্যতে কি হবে তা অজানা। দীর্ঘ 5 বছর পর পড়াশোনা শেষ করে বাসায় ফিরছে আজ মাহিম শাহরিয়ার। এই জন্য পুরো শাহরিয়ার ভবন সাজিয়েছে মাহিমের বাবা নাজমুল শাহরিয়ার। দুপুর গড়িয়ে বিকেল হয়েছে। এই সময় ঢাকা শহরে বেশিরভাগ মানুষ ঘুরতে ব্যস্ত, আবার কেউ নিজের কাজ। ভিড়ের মাঝে মাহিম নিজের গাড়ি করে বাসায় ফিরছে। সামনেও পিছনে 2টা করে গাড়ি, যেটাই মাহিমকে প্রোটেক্ট দেওয়ার জন্য। হঠাৎ গাড়ি পরপর থেমে গেল। মাহিম সামনে তাকিয়ে দেখলো গাড়ির ট্রাফিকে আটকে পড়েছে। মাহিম বিরক্ত নিয়ে পাশে জানালা খুলে রাস্তার পাশে চোখ যেতে তার চোখ থমকে গেল। এক রূপসী মেয়ে ফুচকার দোকানে বসে বান্ধবীদের সাথে ফুচকা খাচ্ছে। মাহিম তার সম্পূর্ণ মুখ দেখতে পারছে না, কারণ পাশে আরেকটি গাড়ি দাঁড়িয়ে আছে। মাহিম অনেক চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হলো। মেয়েটির হাতে সুন্দর করে কিছু লেখা, কিন্তু দূরে থেকে বুঝতে পারল না। হঠাৎ গাড়ি চলতে শুরু করলো। কিছু সময়ের জন্য মাহিমের সামনে মেয়েটির চেহারা ভেসে উঠল। মাহিমের মুখ দিয়ে একটা কথাই শোনা গেল, অপরূপ সুন্দর বালিকা তুমি। শাহরিয়ার ভিলার গেটের দরজা খুলে দিলে পরপর গাড়ি প্রবেশ করলো। ঢাকা শহরে যদি কিছু নামি দামি বাড়ি থেকে থাকে, তাহলে তার মাঝে এই শাহরিয়ার ভিলা অন্যতম। গার্ড এসে গাড়ির দরজা খুলে দিল। মাহিম বের হওয়ার সাথে সাথে সবাই ফুল মারতে লাগলো। নাজমুল সাহেব এসে নিজের ছেলেকে জড়িয়ে ধরল। কেমন আছো মাইসান? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তুই চলে আসছিস? এখন আমি অনেক ভালো। চল ভিতরে, কতদিন পর বাড়ি ফিরে আসলি। নাজমুল নিজের মাহিমকে নিয়ে বাড়ির ভিতরে গেল আর বাকিদের মাহিমের জিনিস আনতে বলল। বাড়ির ভিতরে প্রবেশ করলো। একজন ঠান্ডা পানি আর শরবত এনে দিল। মাহিম সোফায় বসে সেটা পান করলো। বাবা, আমার খুব ক্লান্ত লাগছে, আমি ফ্রেশ হয়ে আসি। আমার রুমের সব ঠিক আছে তো? সব ঠিক করে রেখেছি, তুই আসার আগেই। আমার ব্যাগগুলো আমার রুমে পাঠিয়ে দিও। এই কথা বলে মাহিম দোতলায় নিজের রুমে চলে গেল। আর নাজমুল বলতে লাগলো, ভাবি, আজ আমার ছেলে আসছে, তোমাকে তো রান্না করতে বলেছিলাম, করেছো তো? সব রেডি। ঠিক আছে। ঢাকা শহরের চারপাশে শুধু অলিগলি। হাউজিং স্টেটের একটা বাড়িতে সেখানে মালেকা নামে এক মহিলা
সাথে তার বাবা আর মেয়ে বাস করে। হঠাৎ একটি মেয়ে নিজের স্কুটি থামিয়ে দৌড়ে নিজের ভাষায় ঢুকলো, আর বাড়ির ভিতরে মালেকা নিজের কাজ করছিল। মেয়েটি গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুরতে লাগলো। আম্মু, আমার আম্মু। আরে আরে, থামো, এত ঘোরাস না। কি হয়েছে যে আমার মেয়ে এত খুশি? আম্মু, আমার জব হয়ে গেছে। তাহলে কি এই জন্যই বান্ধবীদের নিয়ে ঘুরতে গিয়েছিলি? মা, তা বৃষ্টি কোথায়? জব হলো তোর? দাদু শাহরিয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিয়াস কোম্পানিতে। আলহামদুলিল্লাহ। তারপর বৃষ্টি নিজের ব্যাগ থেকে মিষ্টি বের করে নিজের মাকে এবং দাদুকে খাইয়ে দিল। তো কবে থেকে তোর চাকরি শুরু? এই তো কোম্পানির মালিকের ছেলে যেদিন থেকে জয়েন করবে আমারও সেদিন থেকে শুরু। আমাকে তার পিএ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যাই করিস না কেন সাবধান, ছেলে মানুষের থেকে। ঠিক আছে মা। আচ্ছা, এখন ফ্রেশ হয়ে নে, আমি তোর খাবার দিচ্ছি। হুম। হ্যালো এনকে, বলেন এম কে বস। আমি দেখা করতে চাই তোমার সেনাদের সাথে। কখন দেখা করতে চান? কালকের মাঝে ব্যবস্থা করে ফেলো। ঠিক আছে বস। হুম। এমকে নিজের ডান হাত এনকের সাথে কথা বলে ফোন রেখে দিয়ে ভাবতে লাগলো। একবার যখন আসছি সব অন্যায় চুকিয়ে দিব, হি হি। কথাগুলো বলে এমকে হাসতে লাগলো। রাতে মাহিম নিজের গাড়ি নিয়ে বাইরে বের হলো। অনেকদিন পর নিজের দেশে আসছে, এই জন্য একটু ঘোরাঘুরি করবে। প্রতিবারই মাহিম নিজের গাড়ি নিয়ে রাতের অন্ধকারে বের হয়, কারণ অন্ধকার জিনিসটা তার খুবই প্রিয়। দিনের আলোয় ঘোরাঘুরি শেষ, রাতের ঝিকিঝিকি পোকার ডাক, বিভিন্ন পশু পাখির ডাক, নিরিবিলিভাবে ঘুরতে বরাবরই মাহিমের ভালো লাগে। আজও সেটার ব্যতিক্রম হয়নি। মাহিম গাড়ি নিয়ে বের হওয়ার কিছু দূর যেতে তার গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে গেল। মাহিম বিরক্ত শোষক গাড়ি থেকে বের হয়ে দাঁড়ালো। তারপর সামনের ইঞ্জিন খুলে দেখলো যে ইঞ্জিন পুড়ে গেছে। ধুর, গাড়ি নষ্ট হবার আর সময় পেল না। এখন আমি কিভাবে ঘুরবো চারপাশ? কথাগুলো বলে মাহিম একটু চারপাশে ঘুরতে লাগলো যে কোনো গাড়ি আছে কিনা, আসছে কিনা। কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরও কোনো গাড়ি আসলো না। তাই মাহিম নিজের বন্ধু নাফিসকে ফোন দিল। হ্যালো নাফিস। হ্যাঁ মাহিম বল। আমি যে দেশে আসছি তোর তো কোনো খোঁজ খবরই নাই। আর বলিস না বন্ধু, একটা কাজে বিজি ছিলাম। তো এখন কি ফ্রি আছিস? হ্যাঁ আছি, কিছু বলবি? তোর বাইকটা নিয়ে এই জায়গায় চলে আয় তো। আচ্ছা ঠিক আছে, তুই অপেক্ষা কর 5 মিনিট, আমি 10 মিনিটের ভিতরে আসছি। আচ্ছা ভাই, তাড়াতাড়ি আসিস। মাহিম নাফিসের জন্য অপেক্ষা করতে লাগলো, কিন্তু তখনই ঘটলো এক বিপত্তি। হঠাৎ রাস্তার পাশে গাছগাছালির ভিতর থেকে কিছু আওয়াজ শুনতে পেল মাহিম। তাই সেই দিকে মাহিম যেতে লাগলো। হঠাৎ দেখতে পেল দুই পক্ষের লোক কিছু ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে এবং কিছু কথা কখন শুনতে পেল। জি বস, এই 1 মাসের ভেতরে সব কাজ হয়ে যাবে। হ্যাঁ, এই কাজটি হয়ে গেলে আমি এরপরে আরো বড় ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করতে চাই। কিন্তু বস, এর জন্য তো অনেক টাকার প্রয়োজন হবে। সেটা নিয়ে তোদেরকে ভাবতে হবে না। আমি শাহরিয়ার গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রির কোম্পানিতে কাজ করি, আর সেখানে থেকে টাকা হাতানো আমার বা হাতের খেলা। তাছাড়াও আমার বড় বস আছে, সে তো অঢেল টাকার মানুষ। আচ্ছা ঠিক আছে বস। আর হ্যাঁ, তুই এই ড্রাগসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতির কাছে পাঠিয়ে দিস। ওকে বস, ঠিক আছে। তো আমাদের পাওনাটা? সে তো অবশ্যই পাবি তুই। এটা বলে মাস্ক পরা লোকটি তার ব্যাগ থেকে একটা বালতি টাকা বের করে অপর পাশের ব্যক্তিদের হাতে ধরিয়ে দিল। এখন তুই যেতে পারিস, আর আমার কাজগুলো যেন সঠিকভাবে হয়। একদম চিন্তা করবেন না বস, আপনার কাজ খুব ভালো মতো হয়ে যাবে। তারপর কথাগুলো বলে দুই দল দুই দিকে চলে গেল। চারপাশে অন্ধকার, সেজন্য মাহিম তাদের মুখ ভালো করে দেখতে পারল না। এরা যে রাতের অন্ধকারে এমন কর্ম করছে, যেভাবে হোক এদের খুঁজে বের করতে হবে আমাকে। আর ওই লোকটি তো বলল যে আমার নিজের কোম্পানিতে কাজ করে, তাহলে কি না খুব তাড়াতাড়ি আমাকে আমার কাজে জয়েন করতে হবে। কথাগুলো বলে মাহিম রাস্তায় চলে আসলো। তার কিছু সময় পরে নাফিস আসলো। সরি বন্ধু, একটু লেট হয়ে গেল। আরে কোনো ব্যাপার না ব্রো, তুই প্রতিবার লেট করলে আজ লেট করে একটু উপকার করেছিস। সেটা কিভাবে? এটা তো না জানলেও চলবে, কিন্তু উপকার করছিস এটাই আলহামদুলিল্লাহ। নাফিস কিছু বুঝতে পারলো না, শুধু ফেল করে মাহিমের দিকে তাকিয়ে রইল। মাহিম নাফিসের মাথায় একটা গাট্টা মেরে বাইকে চেপে বসলো। তারপর দুইজন রওনা দিল অজানা উদ্দেশ্যে। সকালে খাবার টেবিলে বসে আছে মাহিম আর তার বাবা নাজমুল। দুইজন কিছু কথা বলছে আর খাবার খাচ্ছে। বাবা, আমি খুব তাড়াতাড়ি অফিসে জয়েন করতে চাই। কেবল পড়াশোনা করে আসলেই একটু ঘোরাঘুরি করো মাইসান। চিন্তা করতে হবে না বাবা, আমি সব সামলে নিব। তুমি কি শিওর? বাবা। তো কবে জয়েন হবে? কাল থেকেই বাবা।
আচ্ছা ঠিক আছে, আমি অফিসে জানিয়ে দিচ্ছি। আর তোমার জন্য ঠিক করা নতুন পিএকে। আচ্ছা বাবা। খাওয়া দাওয়া শেষ করে মাহিম নিজের দাদির সাথে একটু দেখা করে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কোথাও যাবার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আম্মু তাড়াতাড়ি খেতে দাও, আমার ভার্সিটিতে দেরি হয়ে যাচ্ছে। রোজ পরে পরে ঘুমাবি আর সময় শেষ হলে নাস্তার টেবিলে এসে চিল্লাচিল্লি করবি। তুমি তো জানো মা, আমার তাড়াতাড়ি ঘুম ভাঙে না। হ্যাঁ, সেটা জানা আছে তো। তো না দিয়ে আমাকে এত কথা শোনাও কেন? এমনি এমনি তোকে কথা শোনায়? বিভিন্ন কথা বলতে বলতে খেয়ে বৃষ্টি ভার্সিটি যাওয়ার জন্য বেরিয়ে পড়ল। সাথে তার বান্ধবী রিয়া। দুইজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের ছাত্রী। মাহিম সিম্পল একটা শার্ট প্যান্ট আর মোটা ফ্রেমের চশমা পরে হেঁটে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেটে দিয়ে ভিতরে প্রবেশ করলো। চারিদিকে তাকায় দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। হঠাৎ পিছনে থেকে কেউ এসে ধাক্কা খেল। সাথে সাথে মাহিম মাটিতে পড়ে গেল, সাথে পিছনে থাকা ব্যক্তিটাও। মাহিম নিজেকে সামলে নিয়ে নিজের চশমা পরে উঠে দাঁড়ালো এবং দেখলো যে একটি মেয়ে পড়ে আছে। মাহিম নিজের হাত বাড়িয়ে দিল যেন সে হাত ধরে উঠে দাঁড়াতে পারে, কিন্তু মেয়েটি হাত না ধরে নিজ থেকে উঠে দাঁড়িয়ে নিজের জামা ঝাড়তে লাগলো। মাহিম নিজের হাত নামিয়ে দিল। হঠাৎ আরেকটি মেয়ে এসে আগের মেয়েটির কাছে এসে বলতে লাগলো, বৃষ্টি তুই ঠিক আছিস তো? আরে আমি ঠিক আছি, তুই এত জোরে তাড়া না দিলে এই খাম্বার সাথে আমার ধাক্কা লাগতো না। উফ, মনে হচ্ছে আমার কোমরটা ভেঙে গেছে গো। খাম্বা? কই, আমি তো দেখছি না। এই যে দেখছিস না কেমন হাঁ করে তাকিয়ে আছে, হাত পা দেখে একদম অক্টোপাসের মতো লাগতেছে। বৃষ্টি মাহিমকে দেখিয়ে বলল। মাহিম তো বৃষ্টি কথা শুনে অবাক। হেই মিস, অক্টোপাস কারে বলছেন? আপনি তো একটা শাকচুন্নি। কই থেকে দৌড়ে এসে কথা নেই বার্তা নেই, দিলেন ধাক্কা। ওই অক্টোপাস, ভুলেও আমাকে শাকচুন্নি বলবি না। শাকচুন্নি তুই, তোর বউ। ওই মিস, আমি এখনো বিয়ে করিনি। তো পরে তো বিয়ে করবেন। হ্যাঁ এই বৃষ্টি, ঝগড়া বাদ দে আর চল, ক্লাস করতে হবে। এমনিতে তোর জন্য রোজ আসা হয় না, আজ এসেও কি মিস করবি? আজ ক্লাস করবো না, নাহলে তোর দেখে নিতাম এই বৃষ্টিকে ধাক্কা দেওয়ার ফল। এই কথাটি বলার সময় সেখানে উপস্থিত হলো নিলয় আর তার দলবল। এসেই বৃষ্টিকে বলতে লাগলো, কোনো সমস্যা বৃষ্টি? এই ছোট লোক কি তোমাকে কোনোভাবে বিরক্ত করছে? সেটা তোমাকে বলে লাভ নেই। বৃষ্টি, তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, আর তোমার সমস্যা মানে আমার সমস্যা। তোমার ফালতু কথা শোনার টাইম আমার নেই। এই রিয়া চল তো। এই বলে বৃষ্টি আর রিয়া চলে গেল। মাহিম এক ধ্যানে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। হঠাৎ নিলয় মাহিমের বুকে থাপ্পড় দিল। সাথে সাথে মাহিম নিজের বুকে হাত দিল। তুই কে আমি জানি না, কিন্তু ভুলেও আমার বৃষ্টির দিকে নজর দিবি না। ভার্সিটিতে আসছিস, পড়বি, চলে যাবি, কিন্তু বেশি কিছু করলে আমাকে তো চিনিসই। কে ভাই আপনি? মাহিম জিজ্ঞেস করলো। আরে এ নিলয়কে চিনে না, দেখ কত বড় গাধা। নিলয়ের সাথে থাকা আবির বলল, আরে নিলয় ভাই হলো এই ভার্সিটি বস, আর তার ভাই কি জানিস? কে ভাই? রকি ভাই, ঢাকা শহরের কিং। ও এই বিশ্ববিদ্যালয়ের ভিপি। ওরে বাবা সরি, আপনার সামনেই আর আসবো না। ঠিক এভাবেই ভয় দেখাতে চাই আমি। মাহিম মাথা নিচু করে চলে গেল। সবার আড়ালে যে তার মুখে মুচকি হাসি ছিল সেটা কারো নজরে পড়ল না। নিলয় এই ভার্সিটি সব থেকে খারাপ ছেলে। সে বৃষ্টির সাথে অনার্স লাস্ট ইয়ারে পড়ে। প্রথম দিন থেকে বৃষ্টিকে লাইক করে, কিন্তু বৃষ্টি পাত্তা দেয় না, কারণ সবাই জানে নিলয় অনেকের জীবন নিয়ে খেলে, অনেক মেয়েকে ধর্ষণ করেছে, কিন্তু ভাইয়ের পাওয়ার এ কেউ কিছু আরে বলতে মাহিম পারেনি। যে আসো। কামিন স্যার। আলহামদুলিল্লাহ, তুমি কেমন কেমন আছো? আছেন স্যার? আর দেশে কবে ফিরলে? পড়াশোনা শেষ তাহলে? 2 দিন হচ্ছে স্যার। তো এখন কি করতে চাচ্ছ? বাবার জি, স্যার। বিজনেস কি ধরবে? সেটাই করব স্যার। ঠিক আছে বলো। আপনার তার সাথে আগে আমার একটু কিছু কথা অপেক্ষা ছিল। করো, কিছু নিয়ে আসতে বলি। এরপর ভার্সিটি প্রধান অধ্যাপক তো মাহিম, পিয়নকে বলে তোমার কিছু সেই নাস্তা আগের নিয়ে রূপ আসতে বলল। পাল্টালে না? তো কি বলবে জানো? এটাই আমার পছন্দ স্যার। স্যার, আসলে স্যার নিজের আমি বাবার এখানে বিজনেস শিক্ষক ছেড়ে হিসেবে জয়েন হঠাৎ করতে চাই। শিক্ষকতা? তারপর মাহিম নিজে সবকিছু বুঝিয়ে বলল। স্যার আচ্ছা মাহিমের সব ঠিক কথা আছে, বুঝতে পারল। তোমার ব্যবস্থা তারপর করে বলল, দিব। তো কয়টা আর কোন ডিপার্টমেন্টে নিতে চাও? 4র্থ বর্ষের ক্লাসে। আর আচ্ছা ঠিক আছে। কোন বিভাগে আমি পরের দিন এসে বলবো। মাহিম আরো কিছু সময় স্যারের সাথে কথা বলল।
নাস্তা ছেড়ে নিল কিছু। স্যার আমি তাহলে আসি। ওকে মাহিম। ইনশাল্লাহ কাল দেখা হবে। মাহিম স্যারের থেকে বিদায় নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। আর অধ্যাপক আলফাস উদ্দিন নিজে বলতে লাগলো, না জানি ভবিষ্যতে কি ঘটবে, তবে ভালো খারাপ কিছু একটা হবে সেটা বোঝাই যাচ্ছে। এখন শুধু দেখার অপেক্ষা। মাহিম হাঁটতে হাঁটতে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেল। চারপাশে চোখ বুলিয়ে একজনকে খুঁজতে লাগলো, কিন্তু কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেল না। তারপর বিরক্ত হয়ে সেখান থেকে চলে গেল। চারপাশে নিরিবিলি, লোকালয় থেকে অনেক দূরে। চারপাশে গাছপালা শুধু। রাতের অন্ধকারে এদিকে কেউ আসে না বললেই চলে। একজন ব্যক্তি যার কিনা সারা শরীর ঢাকা, মুখে জোড়াকার মাস্ক, এক নজর সামনের দিকে তাকিয়ে হেঁটেই চলেছে। হঠাৎ একটা বড় গাছের কাছে চলে আসলো। লোকটি গাছের একটি জায়গায় হাত দিল, সাথে সাথে গাছ থেকে একটি দরজা বেরিয়ে আসলো। লোকটি সেই গাছের ভিতর ঢুকে যাওয়ার সাথে সাথে দরজাটি আবার আগের মতো হয়ে গেল, যার লোক চক্ষুর আড়ালে। লোকটি ভিতরে প্রবেশ করার সাথে সাথে একজন তাকে এসে কুর্নিশ করলো। আপনাকে স্বাগতম মাফিয়া বস এমকে। সবাই উপস্থিত তো? জি বস। সবগুলো গেট বন্ধ করে দিয়েছো তো? জি বস, আপনার কথা মতো সব গেট আগে বন্ধ করে দিয়েছি, আর তার আগে সবাই উপস্থিত হয়েছে। তাহলে চলো যাওয়া যাক। লোকটি সামনে হাঁটতে লাগলো আর এমকে পিছনে পিছনে যেতে লাগলো। এমকে গিয়ে সবার সামনে থাকা স্টেজে গেল। সবাই তাকে কুর্নিশ করলো। কেমন আছেন আপনারা? ভালো, আপনি? আমিও ভালো আছি। দেশে অনেক অপরাধ বেড়েছে, বিশেষ করে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে। মেধাবী ছাত্রছাত্রীদের মাঝে ড্রাগস ছড়িয়ে দেওয়া হচ্ছে, আরো অনেক অনেক ধরনের মাদকদ্রব্য। আমাদের এখন কি করতে হবে? বেশি কিছু করতে হবে না। আপনারা শুধু আমার বা এনকে এর বলা বিশ্ববিদ্যালয়গুলোতে যাবেন ছদ্মবেশে, আর সব রিপোর্ট হেডকোয়ার্টারে দিবেন। ঠিক আছে বস। এমকে আরো অনেক কথা বলল, বিশেষ করে ঢাকার মধ্যে যারা এই খারাপ কাজের হেড তাকে খুঁজে বের করতে বলল। নিজের মিটিং শেষ করে এমকে ও এনকে সেই জায়গা থেকে বেরিয়ে গেল, আর অন্যান্যরাও যে দিক দিয়ে আসছিল সেই দিক থেকে চলে গেল। মন্ত্রী আসাদ ঢাকা একজন নামকরা মন্ত্রী। সবার কাছে তিনি ভালো মানুষ। গরিব মিসকিনকে সাহায্য করা তার মূল ধর্ম। আজকেও মিরপুর 12-তে অন্ন বস্ত্র বিতরণ করছে। ঠিক সেই সময় তার কাছে একটা ফোন আসলো। বস, একটা খারাপ খবর আছে। আমি এখন কাজে ব্যস্ত আছি, রাতে অফিসে চলে আসিস, সেখানে কথা হবে। ঠিক আছে স্যার। আসাদ ফোন কেটে ভাবতে লাগলো, কি এমন খারাপ হয়েছে? তখন পাশ থেকে তার ভাই শুভ বলল, ভাই কি এত ভাবছেন, মানুষ দাঁড়ায় আছে তো। তেমন কিছু না। এটা বলে আবার বিতরণ করতে লাগলো। কিন্তু মনের মাঝে কি খারাপ ঘটেছে সেই চিন্তা ভাবনা চলছে। এক একজন করে নিয়ে যাচ্ছে আর আসাদকে দোয়া করে যাচ্ছে। রাতের খাবার খেতে বসেছে বৃষ্টি, তার মা আর দাদু। আমো কালকে তো খুব তাড়াতাড়ি ডাকবে। এটা তো রোজ বলিস, কিন্তু ডাকলে তো উঠিস না। আরে না, কাল ডেকো, আমি উঠবো, না হলে অফিসে যেতে দেরি হয়ে যাবে যে। কাল থেকে তোর অফিস শুরু। মা, স্যার যেতে বলেছে, কাল নাকি নতুন এমডি আসবে। সে যাই হোক দিদিমণি, তুমি অফিসে যাবে, কিন্তু বড়লোকদের সাথে বেশি মিস বা দরকার নেই, কারণ তারা বেশিরভাগই অনেক খারাপ হয়ে থাকে। ঠিক আছে দাদু, তোমার কথা আমার খুব মনে থাকবে। তো বৃষ্টি, তুই যদি অফিসে যাস তাহলে ভার্সিটিতে ক্লাস করবি কিভাবে? আমি তো অফিসে তত সময় থাকবো যত সময় এমডি স্যার থাকবেন। তাছাড়া ভার্সিটিতে গুরুত্বপূর্ণ ক্লাস না হলে তেমন একটা যাব না। দেখ তোর যেটা ভালো মনে হয়, কিন্তু এই অফিসের পাল্লায় পড়ে যেন লাস্ট ইয়ারে এক্সামে রেজাল্ট খারাপ না হয়। এটা নিয়ে একদম চিন্তা করতে হবে না মা তোমাকে। আরও কিছু সময় কথাবার্তা বলে খাওয়া দাওয়া শেষ করলো। তারপর সবাই টিভি দেখতে লাগলো। অন্যদিকে, বাবা কাল তো আমি অফিসে যেতে চাচ্ছি, তুমি কি বলো? ঠিক আছে, তাছাড়া আমি তোমার নতুন পিএকে বলে রেখেছি যে তুমি কাল অফিসে যাবে। ও আচ্ছা, কিন্তু বাবা আমি তো অফিসের ছদ্মবেশী হিসেবে যেতে চাই, একজন কর্মচারী হিসেবে। নিজের অফিসে তাও কর্মচারী হিসেবে কেন যাবে মাহিম? বাবা আমাদের ভালোর জন্যই আমি এই কাজটি করতে চাচ্ছি, তাই এটাই ভালো হবে যে আমি অফিসে যাচ্ছি, আর আমার পরিচয় কাউকে না দিলেই ভালো হয়। ঠিক আছে, তুমি এখন তোমার ভালো মন্দ সবই বুঝতে শিখেছো, তাছাড়া তো এখন থেকে তুমি ভালো মন্দ সবই দেখবে। বাবা। খাওয়া দাওয়া করে মাহিম নিজের রুমে চলে আসলো। তখনই তার ফোনে একটা কল আসলো। হ্যালো বস, আপনি যে মেয়েটির বিষয়ে খোঁজ নিতে বলেছিলেন, আমি সব খোঁজ খবর নিয়েছি।
ঠিক আছে, মেয়েটির ডিটেলস আমাকে ইমেইল করে দাও। ওকে বস। মাহিম ফোন রেখে নিজের ল্যাপটপ নিয়ে বসে পড়ল। কিছু সময় পরে একটা মেল আসলো। সেটা ওপেন করে তার মুখে মুচকি হাসি ফুটে উঠল। বাহ, বৃষ্টির সব ডিটেলস দেখছি এখানে আছে, কিন্তু এখানে তো দেখছি সে আমার অফিসে আমার নতুন পিএ। এখন কি করব? আমি যদি তার টিচার হই, আবার অফিসের এমডি, তাহলে তো একটু ঝামেলা হয়ে যাবে। কিছু একটা তো বুদ্ধি বের করতে হবে। তারপর মাহিম সম্পূর্ণ ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো আর নিজেকে সিক্রেট রাখার উপায় খুঁজতে লাগলো। হঠাৎ তার মাথায় নাফিসের কথা মনে পড়ল। সাথে সাথে নিজের ফোন বের করে নাফিসকে কল করলো। ওই নাফিস, তুই কোথায় রে? এই তো আমি বাসাতেই আছি, কেন বলো? একটু ব্রিজের উপর আয় তো, তোর সাথে একটু কথা আছে। আচ্ছা ঠিক আছে, তুই আয়, আমি আসছি। মাহিম ফোন কেটে দিয়ে নিজের বাড়িতে বেরিয়ে পড়ল। 15 মিনিট পর। তো হঠাৎ এখানে আসতে বললে কেন মাহিম? দোস্ত, আমাকে একটু সাহায্য করবি? কি সাহায্য লাগবে সেটা বল। আমার অফিসে তুই কয়েকদিন এমডি হয়ে যাবি। কি? এমন কি? তাও আমি কোনোভাবেই সম্ভব নয়। প্লিজ দোস্ত, এই হেল্পটা কর। কিন্তু তুই থাকতে আমি কেন? আমারও তো অনেক কাজ আছে। ওরে গাধা, বেশি সময় থাকতে হবে না। তবুও এটা কেমন যেন দেখায়। বেশি সেন্টিমেন্ট খেতে হবে না তোর। তোকে যেটা বললাম সেটাই করবি, আমি আর কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, তোর কথাই রইলো, কিন্তু তুই কি করবি? আমি কি করব কালকে দেখতে পারবি। কিন্তু একটা কথা, তুই কিন্তু অফিসে গিয়ে আমার সাথে কথা বলবি না, মানে অপরিচিত হয়ে থাকবি। আল্লাহ জানে তোর মাথায় কি না কি চলছে। যা কিছু চলছে ভালোর জন্যই চলছে, সময় হলে ঠিক বুঝতে পারবি। আমাকে কি একটু বলা যায়? শুধু এইটুকু শুনে রাখ, যা করছি দেশের ভালোর জন্যই করছি। তাছাড়া এখানে আমার নিজের একটু ব্যক্তিগত কারণ আছে। কি কারণ রে ভাই? ভাবি পেলি নাকি? ওই তেমনই কিছু একটা, তোকে সব পরে বলবো নে। ওকে। আর হ্যাঁ, কি করতে হবে না হবে আমি তোকে সব জানিয়ে দেব। আচ্ছা। তারপর নাফিস ও মাহিম আরও অনেক সময় নিজেদের মধ্যে আলোচনা করলো আর আড্ডা দিতে লাগলো। কিছু সময় আড্ডা দিয়ে দুইজন নিজেদের বাড়ির দিকে রওনা দিল। খুব তাড়াতাড়ি আমি সব কিছু শেষ দেখে নিব। তাছাড়া আমার মনে ধরা ব্যক্তিটিকেও আমার মনের কথা জানিয়ে দিব। এখন শুধু সময়ের অপেক্ষা। রাত 10টা। নিজের অফিসে বসে আছে আসাদ। দেখে মনে হচ্ছে কারোর জন্য অপেক্ষা করছে। ভাইজান, আপনি বাড়ি যাবেন না? যাব। এখানে একজনের আসার কথা ছিল, তাই। আমার মনে হয় না সে আসবে। তার কথায় কোনো কথা নড়চড় হয় না। বলেছে যখন নিশ্চিত আসবে। কিছু সময় অপেক্ষা করার পর মুখ থেকে একজন আসলো, যার চোখ দুটো ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। সরি বস, আসতে একটু লেট হয়ে গেল। এত ফর্মালিটি না দেখে এটা বল যে কি খবর আনছিস। বস, কে যেন আপনার কুষ্টিয়া শাখার লোককে মেরে ফেলেছে। কি? কার এত বড় সহজ যে আমার লোককে মেরেছে? সেটা এখনো বুঝতে পারিনি, কিন্তু তার লাশের পাশে একটা জোকার ম্যাক্স ছিল। জোকার ম্যাক্স? এটা বলেই আসাদ কিছু একটা ভাবতে লাগলো। কি হলো ভাই, কি ভাবছেন? ভাবছি কে এমন করতে পারে। এই পদ্ধতি তো একজন খুন করে। কার কথা বলছেন বস? আজ থেকে 4 বছর আগে ঠিক এইভাবেই MK নামের ছদ্মবেশী মাফিয়া খুন করতো। আর তারপর তাকে হঠাৎ গায়েব হয়ে যাওয়া দেখি, কিন্তু শুধু বাংলাদেশ থেকে অন্য দেশে তার রাজ্য বিস্তার করেই গেছে, বিশেষ করে USA। ভাই, এই খুনের মানে তো সে এখনো বাংলাদেশে। এখন কি করব? তেমন কিছু না, বেশি বাড়লে খতম করে দিব। আমার এলাকায় আসলে আর তুই খোঁজ লাগা এই খুনের রহস্য। ঠিক আছে বস, এখন তাহলে আমি যাই। যেতে পারিস। লোকটি চলে গেল। তখন শুভ বলল, ভাই, MK নয়ন হয়তো তোমার দিকে পড়েছে। পড়তে দে, আমিও তার সাথে খেলতে চাই, দেখি কতটা বড় হয়েছে সে। আমু তাজি আমাকে খেতে দাও, স্যার বলেছিল যে 8টার আগে অফিসে যেতে, আর এখন 8টা বাজতে চলো, আর তুমি কেবল আমাকে ডেকে তুললে। বৃষ্টি বলল, তোর তো কখন থেকেই ডাকছে, কিন্তু তুই ওঠার নামই নিস না। খা। বৃষ্টির মা বৃষ্টিকে খেতে দিল। বৃষ্টি কোনো রকম খেয়ে তাড়াতাড়ি ব্যাগ নিয়ে বেরিয়ে গেল। সাবধানে যাস বৃষ্টি। ঠিক আছে মা। মাহিম খাওয়া দাওয়া সেরে কম দামি পোশাক পরে বেরিয়ে পড়ল। কিছু সময় পরে শাহরিয়ার কোম্পানির সামনে চলে আসলো। অফিসে ঢোকার আগে একটা মাস্ক পরে নিল, যাতে তাকে কেউ চিনতে না পারে। মাহিম লিফটে প্রবেশ করলো, কিন্তু একটু সময় বাদে তাড়াহুড়া করে এক মেয়ে প্রবেশ করলো। অসাবধানতার কারণে মেয়েটি এসে মাহিমের গায়ের উপর পড়ল। মেয়েটি তাড়াতাড়ি নিজেকে সামনে নিল। আরে, এটা সেদিনের সেই মেয়েটা যার তার সাথে ধাক্কা খাই নাকি আল্লাহ জানে। মাহিম মনে মনে বলল, সরি মিস্টার, আমি দেখতে পারিনি। ইটস ওকে।
যাক, তাহলে আমাকে চিনতে পারিনি। মাহিম নিজের মনেই বলল। আসলে লিফটে আসা মেয়েটি হলো বৃষ্টি। দেরি হয়ে যাবার কারণে তাড়াতাড়ি করে লিফটে ঢুকতে গিয়ে মাহিমের সাথে ধাক্কা খায়। সবাই দাঁড়িয়ে আছে নতুন এমডিকে বরণ করে নেওয়ার জন্য। কিছু সময় পর নতুন এমডি আসলো। তারপর বৃষ্টি গিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। আপনাকে আমাদের সবার পক্ষ থেকে স্বাগতম স্যার। ধন্যবাদ। নতুন এমডি অফিসে এসে হল রুমে আসলো। আমার নাম নাসিব শাহরিয়ার, আপনাদের নতুন অ্যাডমিন। আগে কেমন কাজ হয়েছে জানি না, কিন্তু আজ থেকে আমার স্টাইলে কাজ হবে। কেউ ফাঁকি দিলে তাকে আর অফিসে আসতে হবে না। এখন যে যার কাজে যাও। নাফিস প্রথম দিন এসে এমন কথা বলবে অফিসে কেউই আশা করেনি। সবাই যে যার কাজে চলে গেল। মিস বৃষ্টি, আপনি আমার রুমে আসুন। এটা বলে নাফিস চলে গেল। মাহিম ঠিক এমডির পাশের রুমে বসে কাজ করছে। নাফিস রুমে যাবার সাথে সাথে বৃষ্টির রুমের দরজার কাছে এসে হাজির হলো। বেশ কিছু সময় দাঁড়িয়ে থাকার পর দরজায় নক করলো। ভেতরে আসতে পারি স্যার? হ্যাঁ, আসো। অনুমতি পেয়ে বৃষ্টি ভিতরে প্রবেশ করলো। তুমি আমার নতুন পিএ। পিএর কাজ সম্বন্ধে কোনো কিছু ধারণা আছে তোমার? না স্যার, কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এর আগের সকল ফাইলগুলো আমার কাছে নিয়ে আসো। ঠিক আছে স্যার। বৃষ্টি বাইরে এসে ম্যানেজারের কাছ থেকে পুরনো ফাইলগুলো নিয়ে এসে নাফিজের কাছে দিল। তারপর আবার বাইরে চলে আসলো। কিছু সময় পর নাফিস পিয়নকে ডাকলো। শোনো, এমডের পাশের রুমে যে একটি ছেলে আছে তানভীর, তাকে আমার কাছে নিয়ে আসো। লোকটি এসে দেখলো যে একটি ছেলে বসে কাজ করছে, তাই তাকে বলল। আপনি কি এই অফিসে নতুন? জি। আপনাকে এমডি স্যার ডাকছে। ঠিক আছে। তানভীর নিজের কাজ ফেলে রেখে এমডির রুমে চলে আসলো। স্যার, আপনি কি আমাকে ডেকেছিলেন? নাফিস কিছু সময় তানভীরের দিকে তাকিয়ে বলতে লাগলো। এখানে সব পুরনো ফাইল আছে, এসব হিসাব করে দেখো ঠিক আছে কিনা। ঠিক আছে স্যার। আর হ্যাঁ, কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে সাথে সাথে আমাকে জানাবে। আচ্ছা ঠিক আছে। তানভীর ফাইলগুলো নিয়ে এসে নিজের টেবিলের উপর রাখলো। এখানে সব আগের ফাইলগুলো রয়েছে। বাহ, এখানে তো সব আগের ফাইল। এখন শুধু দেখতে হবে সব ঠিক আছে কিনা। কথাগুলো বলেই তানভীর আস্তে আস্তে করে ফাইলগুলো দেখতে লাগলো। অন্যদিকে বৃষ্টি নিজে বসে কাজ করছিল। বেশ কয়েকজনের সাথে তার পরিচয় হয়েছে। নতুন নতুন, তাই একটু কাজ কম পারছে। তানভীর সামনে তাকিয়ে দেখলো একটি মেয়ে কিনা কাজ করছে। তার বিরক্ত হয়ে চুলগুলো কানের কাছে গুজিয়ে রাখছে। এই দৃশ্য দেখে তো তানভীর একদম ফিদা হয়ে গেছে। নিজের কাজ বাদ রেখে এসে মেয়েটির দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। হঠাৎ বৃষ্টি নিজের বাম দিকে তাকিয়ে দেখলো যে একটি ছেলে তার দিকে তাকিয়ে আছে। প্রথমে বুড়ো উপস্থিত তাকিয়ে দেখলো যে অন্য কাউকে দেখছে নাকি, কিন্তু না, তার দিকে তাকিয়ে আছে। তাই বৃষ্টি বিরক্ত হয়ে নিজের চেয়ার ছেড়ে হেঁটে তার কাছে আসলো এবং চোখের সামনে তুড়ি বাজিয়ে বলল। এই যে মিস্টার, এক ধ্যানে কি দেখছেন? তোমাকে দেখছি। আমাকে দেখছেন মানে? আমার মাঝে আছে কি? তোমার চোখে অদ্ভুত মায়া, যে মায়ের দিকে তাকিয়ে অতুল গভীরে সাগর হারিয়ে যাচ্ছি আমি। অফিসে কি এসবই করতে আসেন নাকি কাজ করতে আসেন? হ্যাঁ, এবার তানভীরের ধ্যান ভাঙলো। সে থমথমে খেয়ে গেল। আরে আপনি এখানে? তো আমার দিকে একদিনে তাকিয়ে আছেন আর আমি আসবো না? পর যদি এমন হয় না তাহলে চোখ তুলে নিব। বৃষ্টি থ্রেড দিয়ে বলল। ও আচ্ছা। আচ্ছা, আপনি এই গর্বে মাস্ক পরে আছেন কেন? এটা আমার একান্ত ব্যক্তিগত। আপনার তো দেখছি মেয়েদের থেকেও বেশি লজ্জা। আপনাকে এত জ্ঞান দিতে হবে না, এখন জানতো। আমার সাথে ভালোভাবে কথা বলুন, আমি কিন্তু এই অফিসের এমডির বিয়ে। এ কথা শুনে তানভীর তাড়াতাড়ি উঠে দাঁড়ালো আর বলল। সরি ম্যাম। ইটস ওকে, মন দিয়ে কাজ করেন, কোনো মেয়ের দিকে না তাকিয়ে। আরও কিছু সময় থ্রেড দিয়ে বৃষ্টি সেখান থেকে চলে গেল আর তানভীর তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তারপর রাতের অন্ধকারে কিছু ঘটে চলেছে যা মানুষের কাছে অজানা। এক মেয়ে কান্না করে বলল। প্লিজ স্যার, আমাকে ছেড়ে দিন। আমার আর কোনোদিনও আমি আপনার সামনে আসবো না, আর কোনো প্রতিবাদ করব না। সেটা তো হবে না সোনা, তুমি এই রকির সাথে পাঙ্গা নিয়েছ, আমার লোককে থাপ্পড় দিয়েছিস, এর শাস্তি তোকে পেতেই হবে। আর শাস্তি স্বরূপ তোকে আজ আমার বিছানা গরম করতে হবে। রকি হেসে পড়ল, যা শুনে মেয়েটি আরও কান্নায় ভেঙে পড়ল।
রকি মদ খেয়ে মেয়েটির দিকে এগিয়ে গেল। মেয়েটি অনেক আকুতি মিনতি করতে লাগলো। মেয়েটির একটাই ভুল, সে রকির কাজে বাধা দিয়েছে আর সবার সামনে থাপ্পড় দিয়েছিল। এর জন্য রকি তাকে তুলে এনেছে। আমাকে মাফ করে দিন, এমন ভুল আর কোনোদিন হবে না। সে আমি শুনছি না, কারণ আমি এই ঢাকা সিটির কিং, আর তুই কিনা আমার সাথে খারাপ ব্যবহার করিস, এর ফল তোকে পেতেই হবে। প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না। মেয়েটির মিনতি রকি শুনল না, চুল ধরে দেয়ালের সাথে চেপে ধরলো। মেয়েটি চিৎকার করতে লাগলো, কিন্তু শোনার মতো কেউ নেই। বাইরে দারোয়ান দাঁড়িয়ে আছে, যেন কেউ না আসতে পারে তাই। না জানি এই পশুটা আর কতজন মেয়ের জীবন শেষ করবে এইভাবে। কেউ কি আসবে না যে এই শয়তানকে শেষ করতে? হে আল্লাহ, আর কত দাঁড়িয়ে থেকে এইভাবে নিজেকে পাপী বানাবো। দারোয়ান লোকটি নিজের মনে মনে কথাগুলো বলতে লাগলো। নিজের রুমে বসে কাজ করছে মাহিম। অফিসের কাজ বাদেও তাকে আরো কিছু কাজ করতে হয়, সেটা সবার অজানা। নিজের অফিসে কে যে এভাবে দুর্নীতি করছে আমাকে খুঁজে বের করতেই হবে। এই 2 বছরে এত এত টাকা সরানো হয়েছে বুঝতেই পারিনি আব্বু। হয়তো বাহ্যিক কাজের জন্য এদিক নজর দেয়নি, কিন্তু ম্যানেজার আঙ্কেল তো সব দেখার কথা, নাকি এইসব কাজের জন্য? কিছু মাথায় আসছে না, কি করবে বুঝতে পারছে না। যা করতে হবে ভেবে চিন্তে করতে হবে। মাহিম নিজের কাজ বন্ধ রেখে হঠাৎ কিছু একটা ভাবতে লাগলো। তারপর হঠাৎ মুচকি হেসে বলল, উফ, এই মেয়েটা আমার ভাবনার মাঝেও চলে আসছে। এই 2টি দিনেই এমন অবস্থা, না জানি ভবিষ্যতে কি হবে। বৃষ্টি, কি সুন্দর নাম! ইস, আমার নাম যদি মাহিম না হয়ে মেঘ হতো তাহলে কি সুন্দর নামটা মিলে যেত মেঘের বৃষ্টি। মাহিম এইসব ভেবে মুচকি হাসতে লাগলো। অন্যদিকে বৃষ্টি আর রিয়া ভিডিও কলে কথা বলছে। কি রে দোস্ত, তোর অফিস কেমন কাটলো? অফিসে মানুষজন তো ভালোই ছিল, কিন্তু আমার যে বসকে খুব রকচটা, তো অদ্ভুত একটা জিনিস পড়ে যায়। কি রে? আরে আর বলিস না ভাই, এক শালা আমাদেরকে ট্যাপট্যাপ করে তাকিয়েছিল অফিসের মাঝে। তারপর তারপর তারপরে কি, আমি কি একটু ধমক দিয়ে আসলাম? ছেলেটিকে দেখতে কেমন রে? আরে ভাই, সারাক্ষণ মাস্ক পরে থাকে, সেই জন্যই তো আমি তার মুখ দেখতে পারিনি। ও আচ্ছা, হ্যান্ডসাম হলে আমার সাথে প্রেম করিয়ে দিস। শালা। এইভাবে তারা দুজন অনেক সময় গল্প করতে লাগলো। কি হচ্ছে এখানে? কিছু লোক ট্রাকের মধ্যে মালপত্র তুলতেছিল। তখনই দূর অন্ধকার থেকে কারোর কণ্ঠ শুনতে পারলো। চারপাশে খুঁজতে লাগলো তারা। দূর থেকে কে কথা বলছিস? সাহস থাকলে সামনে আয়। আমি সামনে আসলে তোরা কেউ জ্যান্ত ফিরতে পারবি না। তুই কাদের থ্রেট দিচ্ছিস সে জানিস? কে তোরা, আমিও একটু শুনি। আমরা হলাম এই ঢাকা শহরের কিং রকের লোক। ও তাই নাকি? হ্যাঁ, তাই বলছি সাহস থাকলে অন্ধকার থেকে বেরিয়ে আয়। তার আগে বল, তোরা এই ড্রাগস কোথায় পাচার করছিস? কে তুই যে আমরা তোকে বলতে বাধ্য হব? আমি কে তাই না একটু পরে বুঝতে পারবি আমি কে। এটা বলেই অন্ধকার থেকে হাঁটতে হাঁটতে একটি যুবক বেরিয়ে আসলো, যার মুখে জোকার মাস্ক দেখে বোঝা যাচ্ছে যে মাফিয়ার বস এমন কেউ সে। নিজেকে আড়ালে রেখে জোকার মাস্ক পরে আসলে মনে হচ্ছে আমরা ভয় পেয়ে যাব। হি হি হি, তোরা সারা জীবন ছোট ছোট কুকুর মেরে এসেছিস, বড় বড় বাঘ সামনে আসে তোরা চিনবি কিভাবে? এতদিন পাতি মাস্তানদের সাথে লড়াই করে এসেছিস, আজ সামনে বাঘ এসেছে সেজন্য তোরা চিনতে পারিসনি। কিন্তু খুব তাড়াতাড়ি আমি তোদেরকে বুঝিয়ে দিয়েছি যে আমি কে। ওরে কোথায় কে আছিস? আমাকে ধর, আমি তো ভয় পেয়ে গেছি। লিডার টাইপের ছেলের কথা শুনে বাকিরা সবাই হাসতে লাগলো। মালপত্র সবাই এক জায়গায় রেখে এবার লোকটির সামনে এসে দাঁড়ালো। ভাই, এই শালার সাথে এত কথা না বলে তাড়াতাড়ি একে মেরে আমাদের কাজ করা উচিত, না হলে বড় বস রাগ করবে। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস। যা কেউ একজন গিয়ে এই শালাকে মেরে আয়। লিডার ছেলেটির কথা শুনে কে একজন মারার জন্য এগিয়ে আসলো। যখনই কে ছুরি দিয়ে আঘাত করতে যাবে, দূর থেকে একটি বুলেট এসে তার মাথা ফেদ করে বেরিয়ে গেল, সাথে সাথে ধূপ করে মাটিতে পড়ে গেল। এটা দেখে বাকি লোকগুলো আতঙ্ক হয়ে উঠল এবং চারপাশে চোখ বোলাতে লাগলো। বস, আমার মনে হয় এই শালা একলা আসেনি, এর সাথে আরো লোক আছে। আমারও তাই মনে হচ্ছে। কিরে, ভয় পেয়ে গেলি নাকি তোরা? আয়, আমাকে মারতে আয়। আয়, তোরা সবাই নিজেদের বন্দুক বের কর আর এই শালাকে ঝাগড়া করে দে। ঠিক আছে বস। লিডারের কথা শুনে সবাই নিজেদের বন্দুক বের করে কের দিকে তাক করলো, কিন্তু গুলি চালানোর আগে কোথায় থেকে এসে সবার বডি ভেদ করে বেরিয়ে গেল। সাথে সাথে সেখানে লাশের স্তূপ হয়ে গেল। লিডার লোকটি ভয়ে কাঁপতে লাগলো।
কে তুই যে এক নিমিষে আমার এত লোককে তুই মেরে ফেললি? আমি কে তোর না জানলেও চলবে, কিন্তু এখন তুই বল তোর বড় বসের নাম কি? আমার বসের নাম রকি। না না না, আমি তোর আসল বিগ বসের নাম জানতে চেয়েছি। সেটা আমি মরে গেলেও বলবো না। ঠিক আছে, তাহলে তোকে আর বাঁচিয়ে রেখে লাভ নেই। এটা বলেই এমকে লোকটির দিকে বন্দুক তাক করলো। এখনো সময় আছে, ভালোই ভালোই বলে দে তোর বিগ বস কোথায়। এবার লোকটি ভয়ে কাঁদতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি তো কিছুই জানি না। তাহলে তোর বেঁচে থেকে কোনো লাভ নেই, কারণ তোর দ্বারাই হাজার হাজার ছেলে মেয়ে নষ্ট হচ্ছে। এটা বলেই এমকে লোকটির মাথা বরাবর শুট করলো, সাথে সেখানে লোকটি মারা গেল। কেউ একজন আমার কাছে আয়। এটা বলার সাথে সাথে এমকে এর কাছে একজন ব্যক্তি আসলো। বলুন বস। এটাকে আমার গোডাউনে নিয়ে গিয়ে ড্রাগসগুলো সব পুড়িয়ে ফেল। ঠিক আছে বস। এমকে কিছু একটা ভেবে নিজের বাইক নিয়ে চলে গেল, আর তার লোকটি ড্রাগসের ট্রাক নিয়ে চলে গেল। পরে পড়ে রইল শুধু লাশ আর লাশ, চারপাশে শুধু রক্তের গন্ধ। গাজীপুরে শুনশান এলাকায় রক্তাক্ত অবস্থায় কয়েকজনের মৃতদেহ পাওয়া গেছে। তাদের প্রত্যেকের শরীরে গুলি পাওয়া গেছে। তাদের মারার কারণ হচ্ছে এরা নাকি সব ড্রাগস পাচার করত। এই খবরটি আমরা জানতে পেরেছি। সেখানে কিছু কাগজ পড়েছিল, সেটার উপর সব ডিটেলস লেখা ছিল, আর এখানে একটা জোকার মাস্ক পরেছিল। সাংবাদিক আরো অনেক কথা বলতেছিল। এই খবর চ্যানেল তাড়াতাড়ি পাল্টা, আমার রাগ উঠছে। রকি রেগে বলল। রকির পাশে থাকা ছেলেটি তাড়াতাড়ি খবরের চ্যানেল পাল্টালো। কার এত বড় সাহস আমার এলাকাতে এসে আমার লোকেদের মেরে আমার মাল নিয়ে গেছে? ওর বুকের পাটা আছে বলতে হয়, না হলে এই রকির সাথে পাঙ্গা নিত না। বস, ড্রাগসগুলো ওর কি করবেন? ওখানে তো পুরো 300 কোটি টাকার ড্রাগস ছিল। এটা বলে তুই আবার কাটা গায়ে লবণের ছিটা দিচ্ছিস? সরি বস, আমি শুধু এর উপায় জানতে চেয়েছি। যার সাথে ডিল করেছিলেন সে যদি... সে আমার বালও ছিঁড়তে পারবে না, আর বেশি বাড়াবাড়ি করলে জ্যান্ত পুঁতে দেব। সবাই খোঁজে লাগা, কে আমার লোকেদের মারছে, আর কার এত বড় সাহস যে আমাদের লোকেদের মেরে আমার সাথে পাঙ্গা নিচ্ছে। হঠাৎ রকির ফোনে একটা কল আসলো। রিসিভ করে অপর পাশ থেকে শুনতে পারলো। বস, কালকে এই মেয়েটি সুইসাইড করেছে। মিডিয়া এখন উঠে পড়ে লেগেছে। ও আচ্ছা, যেইভাবেই হোক এটার ধামাচাপা দিয়ে দে, যত টাকা লাগে আমি দেব। ঠিক আছে বস। ফোন রেখে রকি রেগে চিল্লিয়ে বলে উঠল। তোরা এমন হা করে আছিস কেন? আমার কিরূপ চেহারা বের হয়েছে? যে আমার এত বড় ক্ষতি করলো তাকে খুঁজে বের কর। রকির চিৎকার শুনে সবাই চলে গেল, আর রকি চিন্তা করতে লাগলো। বাংলা বিভাগের ক্লাসে ছেলে মেয়ে নিজেদের মাঝে কথা বলছে। তখনই সেই রুমে প্রধান অধ্যাপক প্রবেশ করলো। তাকে দেখে সবাই চুপ হয়ে দাঁড়িয়ে সম্মান দিল। বৃষ্টির অন্যদিকে থাকা নিলয় তো স্যারের সাথে থাকা ছেলেটিকে দেখে অবাক হয়ে গেল, কারণ না হয় একটু পরেই বুঝতে পারবেন। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? ভালো। আমার পাশে যাকে দেখছো সে হলো মাহিম ইসলাম, তোমার বাংলার নতুন অধ্যক্ষ। জি স্যার। আগের স্যারের কি হলো? বৃষ্টি জিজ্ঞেস করলো। তোমাদের আগের স্যার কিছুদিনের ছুটিতে গেছে, আজ থেকে তিনি তোমাদের ক্লাস নিবে। ওকে স্যার। আলফাজউদ্দিন চলে গেল, আর মাহিম ক্লাস নিতে লাগলো। সবার সাথে পরিচয় হয়ে নিল। মাহিম তো ক্লাস নিচ্ছে, বৃষ্টি তো একভাবে মাহিমের দিকে তাকিয়ে আছে। বৃষ্টি বুঝতেই পারছে না কেন এমন তাকিয়ে থাকতে তার ভালো লাগছে। বৃষ্টি পাশে বসে থাকা রিয়া বৃষ্টিকে খোঁচা মারলো। হঠাৎ এমন করাতে বৃষ্টি উফ করে চিৎকার করে উঠল। সাথে সাথে সবাই তার দিকে তাকালো। এনি প্রবলেম মিস? নো স্যার। মনোযোগ দিয়ে ক্লাস করেন। মাহিম আবার ক্লাস দিতে লাগলো। কিরে, খোঁচা দিলি কেন? যেভাবে তুই তাকাইছিলি আমি তো বুঝতেছিলাম। সে আমি ঠিক বুঝি। দোস্ত, এ তো দেখছি আমাদের স্যার। স্যার বা অন্য কিছু আমার কাছে চলবে না। বেশি করলে বাইরে গিয়ে শিক্ষা দেব, আর আমার বৃষ্টির দিকে হাত বাড়ালে ওর জানে মেরে দেব। আমি একটা জিনিস খেয়াল করেছি যে বৃষ্টি এক ধানে স্যারের দিকে তাকিয়ে থাকতে। সেটা তো আমি দেখেছি, আর এটাও দেখেছি স্যার মাঝে মাঝে বৃষ্টির দিকে নজর দিচ্ছে। আচ্ছা নিলয়, তোর পাখি উড়ে যাচ্ছে না তো? সেটা কোনোভাবেই হতে দিব না। মাহিম দেখলো দুজন ছেলে কথা বলছে, তবু কিছু বলল না। ক্লাস নিয়ে বেরিয়ে গেল।
ভার্সিটি শেষ করে বৃষ্টি বের হলো নিজের অফিসে যাবে বলে। তখনই রাস্তার মাঝে নাফিসের সাথে দেখা হয়ে গেল। নাফিস গাড়ি থামিয়ে বৃষ্টিকে বলল, মিস অফিসে যাচ্ছেন তাই না? জি স্যার। উঠে পড়েন, আমিও যাচ্ছি। থাক স্যার, আপনি যান, আমি আসছি। বেশি বোঝেন কেন, উঠে পড়েন। বৃষ্টি দেখলো বেশি কথা বললে হিতে বিপরীত হতে পারে, তাই তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ল। নাফিস গাড়ি চালাতে লাগলো। দুজন চুপ, কেউ কোনো কথা বলছে না। কিছু সময় পর দুজন অফিসে চলে আসলো। বৃষ্টি গাড়ি থেকে নেমে দুজন একসাথে অফিসে প্রবেশ করলো। সবাই একবার তাকিয়ে আবার নিজেদের কাজ করতে লাগলো, কিন্তু একজন ব্যক্তি খুব গভীরভাবে তাদের দিকে নজর নিক্ষেপ করলো। মিস বৃষ্টি, আপনি নিজের কাজ করার আগে তানবীরের কাছে গিয়ে ফাইলগুলো নিয়ে আপনি দেখুন সব ঠিক আছে কিনা, আর তানবীরকে আমার রুমে আসতে বলুন। ঠিক আছে স্যার। বৃষ্টি তানভীরকে বলল, এমি। আমার একটা নাম আছে তানভীর, তাই নাম ধরে ডাকবেন। স্যার, গতকাল যে ফাইল দিয়েছিল সেটা আমাকে দিন। ওকে। তানভীর ফাইলগুলো দিয়ে দিল। আচ্ছা, এত গরমে আপনি মাস্ক পরে আছেন কেন? সেটা আমার ইচ্ছা। আমার ইচ্ছে। যান স্যার, আপনাকে ডাকছে। এটা বলে বৃষ্টি চলে গেল, আর তানভীর কিছু সময় থেকে মুচকি হেসে স্যারের রুমে চলে আসলো। স্যার আমাকে ডেকেছিলেন? কালকের ফাইলগুলো চেক করে কিছু পেয়েছিলেন? জি স্যার, অনেক কিছু পাইছি। দেখি। তানভীর কম্পিউটারে একটা পেন ড্রাইভ সেট করে আস্তে আস্তে সব দেখাতে লাগলো। এই যে স্যার, এই কয় বছরে আপনার অফিসে থেকে এত এত টাকা সরিয়েছে কেউ একজন। কে যে করতে পারে এমন বুঝি না। স্যার আমার থেকে মনে হয় ম্যানেজার আর না হয় হিসাব রক্ষক এমন কাজ করতে পারে। কোনো প্রমাণ ছাড়া কিছু করা যাবে না। ঠিক আছে, তুমি এখন আসতে পারো। ঠিক আছে স্যার। তানভীর যে রুম থেকে বের হতে যাবে তখনই দরজার সামনে থেকে বৃষ্টির সাথে ধাক্কা খেলো। সাথে সাথে বৃষ্টি পড়ে যেতে নিলে তানভীর তাকে ধরে ফেললো। আরে আরে, সাবধানে মিস বৃষ্টি। নাফিস বলল। তানভীর বৃষ্টিকে রেখে নিচ থেকে ফাইলগুলো তুলে নিল। সরি, আমি খেয়াল করিনি। ইটস ওকে। বৃষ্টিকে ফাইল দিয়ে তানভীর চলে গেল, আর বৃষ্টি নাফিসকে ফাইলগুলো দিয়ে বলল, স্যার, তানভীর খুব ভালো করে কাজ করেছে। বুঝলাম। আচ্ছা শোনো, কাল একটা মিটিং আছে এমআর গ্রুপের সাথে, সেখানে তুমি সব প্রেজেন্টেশন দিবে। স্যার আমি। হ্যাঁ তুমি, আর এখানে এই ফাইলে সব আছে। ঠিক আছে স্যার। মাহিম সন্ধ্যা করে বাসায় ফিরছিল, তখনই হঠাৎ তার গাড়ির সামনে আরেকটি গাড়ি এসে থামলো। গাড়ি থেকে মুখোশধারী কিছু লোক বেরিয়ে আসলো। তা দেখে মাহিম গাড়ি থেকে নামলো। কি হয়েছে ভাই, আপনারা আমার পথ আটকালেন কেন? এমনি এমনি তোর পট আটকায়নি। তাহলে শোন, ভার্সিটিতে গেছিস ভালো, কিন্তু বৃষ্টি নামের মেয়েটির দিকে তুই একদম নজর দিবি না। কে বৃষ্টি? নাটকা করিস না, ওই যে সেই দিন গিয়া ধাক্কা খেলি। আরে ওই মেয়েটার দিক। তোর থেকে কোনো কথা শুনতে চাই না, কিন্তু আমার কথা অমান্য করলে তোরে আর খুঁজে পাওয়া যাবে না। ঠিক আছে, ভেবে চিন্তা দেখবো। শাসিয়ে গেলাম, ভুল করলে খতম করে দিব। আচ্ছা, দেখা যাবে। লোকগুলো চলে গেল, আর মাহিম মুচকি হেসে গাড়ি নিয়ে নিজের বাসার দিকে রওনা দিল। মাহিম, তুমি এত কিছু রেখে ভার্সিটিতে জয়েন করলে কেন? আবার শুনলাম অফিসে তুমি যাচ্ছ না, এমন করার কারণ কি? বাবা, আমি যেটা করছি ভালোর জন্যই করছি। কেন করছো জানতে পারি কি? অবশ্যই বাবা। তাহলে বলো। বাবা, এই কয় বছরে আমাদের অফিসে থেকে অনেক টাকা সরানো হচ্ছে। কি বলো? আমি জানতে পারলাম না। কাজটা এমনভাবে করা হয়েছে যে বোঝার উপায় ছিল না। তো তুমি অফিস না গেলে তো এই সব ধরতে পারবে না। বাবা, আমি অফিস যাই, কিন্তু অন্যভাবে। আচ্ছা ঠিক আছে, দেখো কে আমাদের সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করছে। যে এমন করছে আমি তাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিব। কালকের প্রজেক্টটা যেন আমরা পাই। বাবা, অফিসের চিন্তা তোমাকে করতে হবে না, তুমি এখন শুধু বিশ্রাম করো। বিশ্রাম করলে হবে না, কাল আমাদের এতিমখানায় যেতে হবে। সেখানে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি, আবার বিকেলে একটু বৃদ্ধাশ্রমে যেতে হবে। ঠিক আছে বাবা, যেও, কিন্তু সাবধানে। বাবা, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আজ আমি সরকারি উকিল হয়ে গেছি। এটা তো খুব ভালো খবর মা। বাবা, একদম। তুমি আমার বেস্ট বাবা, তুমি আমার সব স্বপ্ন পূরণ করেছো। তো মায়া, তুমি কি শাহরিয়া গ্রুপের উকিল হিসাবে থাকবি নাকি নতুন করে? না গো বাবা, আমি ওদের হয়ে থাকবো। আর তোমার কোম্পানি তো আছেই, এর মাঝে যদি অন্য কোনো কেস পাই তো সেটা দেখবো। তো মা, আগের মতোই সব সময় সত্যর পথে চলবে। ঠিক আছে বাবা। হঠাৎ মায়ের ফোনে একটা কল আসলো। জি আঙ্কেল, বলেন। কেমন আছো মা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি?
ভালো বলেছিলাম যে মা কাল আমার সাথে একটু এতিমখানায় যেতে হবে। ঠিক আছে আঙ্কেল। আর তোমাকে বলেছিলাম যে আমার সকল সম্পত্তি একটা উইল করতে, সেটা কি করেছো? জি আঙ্কেল, করে রেখেছি। ঠিক আছে, সময় করে নিয়ে এসো। আমার ছেলে তো দেশে ফিরে আসছে কিছুদিন হলো, এখন সব কিছু তাকে বুঝিয়ে দিবে। ঠিক আছে। কথা শেষ করে ফোন রেখে দিল। নাজমুল ফোন দিয়েছিল নাকি? বাবা, ওনার সাথে কাল আমাকে যেতে হবে, তাছাড়া ওনার সম্পত্তি উইলের কথা বললো। ও আচ্ছা। গভীর রাতে বস, এখানে সব অপরাধগুলোর মাথায় যে সকল ব্যক্তি আছেন তাদের নাম সহ সব ডিটেলস আছে। গুড ওয়ার্ক। কিন্তু বস, এদের মাথায় সব এক জায়গায় এসে জড়ো হয়েছে, সেটা আমরা খুঁজে পাইনি। চিন্তা নেই, তোমরা যখন এত দূর করে ফেলছো তো এমকে এই ছোট কাজটুকু করে ফেলবে। ওকে বস। আচ্ছা শোনো, আমি তোমাদের যেই নামগুলো বলছি এদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিও। ঠিক আছে স্যার। এমকে কিছু নাম বলল। নামগুলো শুনে লোকগুলো চলে গেল আর এমকে বলতে লাগলো, এই 4-5 জনকে আমি নিজে দেখে নিব, এদের সাথে বোঝাপড়া আমি নিজের সামনে থেকে করব। বৃষ্টি রিক্সা নিয়ে ভার্সিটিতে আসছে। হঠাৎ একটি বাইক এসে রিক্সার সামনে দাঁড়ালো। সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে ফেললো। এই, আপনি কি কানা যে এইভাবে রিক্সার সামনে এসে গাড়ি থামালেন? লোকটি কোনো কথা না বলে নিজের হেলমেট খুলে ফেললো। সাথে সাথে মাহিমের মুখ বেরিয়ে আসলো। স্যার আপনি আপনি হঠাৎ? রিক্সায় উঠলে কি আর কোন দিকে নজর দেওয়া লাগে নাকি? কেন স্যার? এবার মাহিম বাইক থেকে নেমে এসে রিক্সার কাছে আসলো। তারপর বৃষ্টি ওড়না হাতে নিয়ে চাকার কাছ থেকে উপরে নিয়ে এসে দিল। চারপাশে একটু নজর রাখবেন, ওড়না যদি একটু জড়ায় যেত তাহলে কি হতে পারতো ভেবে দেখছো? সরি স্যার, পরেরবার থেকে আর এমন হবে না। এর থেকে বোরকা পরে বের হলে ভালো হয়, তাছাড়া একটু সাবধানে চলবে। বৃষ্টি মাথা ঝাঁকিয়ে বলল। মাহিম মুচকি হেসে নিজের বাইক নিয়ে চলে গেল। উফ, কি মুচকি হাসি। মনে মনে এটা বলে মাহিমের যাওয়ার দিকে তাকিয়ে আছে। মাহিম বাইক নিয়ে ভার্সিটিতে প্রবেশ করার কিছু সময় পর বৃষ্টি প্রবেশ করলো। গেটে রিয়ার সাথে দেখা। দুজন গল্প করতে করতে আসতেছিল। তখন তাদের সামনে নীলয় আসলো, সাথে তার দলবল। ওহে সুন্দরী, কেমন আছো? ভালো। এটা বলে বৃষ্টি পাশ কাটিয়ে চলে আসতে লাগলো। নীলয় হাত চেপে ধরলো। নিলয়, আমার হাত ছাড়, এখন কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি তোকে ভালোবাসি, তুই গ্রহণ করছিস না কেন? কারণ আমার প্রেম ভালোবাসা ভালো লাগে না। ও তাই? অন্যজনের গাড়িতে আবার অন্যজন তোর উন্নায় হাত দিলে কিছু না। দেখ, একদম আজবাজে কথা বলবি না। আমি একদমই ঠিক বলছি, আমি তোকে ভালোবাসি, এটা গ্রহণ করবি, আর না হয় কি আমি তোকে ধস। বাকি কথা বলতে পারলো না, তার আগেই বৃষ্টি থাপ্পড় বসিয়ে দিল। কি হচ্ছে এখানে আর তোমরা এইভাবে দাঁড়িয়ে আছো কেন? মাহিম এসে বলল, দেখুন স্যার, এই ছেলেটি আমাকে আজেবাজে কথা বলছে, আমার হাত ধরে আছে। মেয়েদের সম্মান দিতে শেখো। পরিবার কি তোমাকে শিক্ষা দেয়নি? এটা বলে মাহিম হাত ছাড়িয়ে দিল। কিন্তু নীলয় একটু ব্যথাতে আহ করে উঠল, কারণ মাহিম নীলয়ের হাত একটু শক্ত করে ধরেছিল। স্যার, কাজটি আপনি ভালো করলেন না, আপনাকে দেখে নেব। আমাদের কাজে বাধা দেওয়ার ফল নিষেধ করেছিলাম, শুনলেন না? মানে আর আমি তোমাদের শিক্ষককে কেমন ব্যবহার? কিছু না। এটা বলে নীলয় আর তার দলবল চলে গেল। স্যার, অযথা ওদের সাথে ঝামেলা করতে গেলেন। তো কি করব? আমার সামনে আপনার কি? আমার স্টুডেন্টদের কিছুভাবে ডিস্টার্ব করবে, আমি দাঁড়িয়ে দেখব? কিন্তু কোনো কিন্তু না, যাও ক্লাসে। মাহিমের একটু ধমক শুনে ওরা দুজন চলে গেল। পাগলি একটুতেই ভয়ে কেঁপে ওঠে। মাহিম হেসে নিজের রুমের দিকে যেতে লাগলো। বাহ, দেখলি স্যার কিভাবে তোকে সাহায্য করলো? আমার মনে হয় স্যার তোকে লাইক করে। আরে না, বক বক না করে ক্লাসে চল। শুভ, জি ভাই বলেন। আমার পিছনে কেউ একজন খুব ভালোভাবে লাগছে, তাই বলছিলাম যে শাহরিয়ার গ্রুপের মালিকের সাথে আমার দেখা করার ব্যবস্থা কর। তার সাথে কেন দেখা করবেন ভাই? সেটা সময় হলেই দেখতে পারবি আমার মাথায় কি চলছে। যেটা চলছে সেটা কি খুবই ভয়ানক হতে পারে? সেটা নিয়ে এত চিন্তা করতে হবে না। বস, আপনার ভাই আপনার সাথে দেখা করতে আসছে। ঠিক আছে, পাঠিয়ে দে নীলয়কে। কিছু সময় পর নীলয় আসলো তার ভাইয়ের কাছে। কি হয়েছে নীলয়, তুই এই সময় আমার কাছে? ভাই, তোমার সাথে আমার কিছু কথা আছে। বল। ভাই, তুমি তো জানো আমি এক মেয়েকে ভালোবাসি। ওই মেয়ে আমাকে পাত্তা দিচ্ছে না। ওরে গাধা, পাত্তা দিচ্ছে না তো কি হয়েছে? তুলে নিয়ে আসবি, মস্তি করবি, ছেড়ে দিব। অমন মেয়ে কত যাবে আসবে। কিন্তু ভাই,
আমার মনে হয় ভার্সিটিতে আসা নতুন স্যার পথের কাটা হবে। তাহলে সেটা তুলে ফেল। তাই বলছিলাম, তোমার এখান থেকে কিছু ভালো লোক দাও। ঠিক আছে নিস। আর শোন, ভার্সিটিতে তো আমি যাই না, তুই সাপ্লাই করছিস তো? হ্যাঁ ভাই, ওই কাজ তো আমার আগে। গুড। এভাবে দুজন কথা বলে চললো। স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসছে। কে? মন্ত্রী আসাদ। মন্ত্রী আমার সাথে দেখা করতে আসছে? ঠিক আছে, ভিতরে পাঠিয়ে দে। আচ্ছা, তোর মাহিম স্যার কি চলে গেছে? জি স্যার। নাজমুল বসে আছে। কিছুক্ষণ পর আসাদ আর শুভ প্রবেশ করলো। আসাদ তো নাজমুলের সামনে এসে অবাক, নাজমুলও আসাদকে দেখে অবাক, তবুও নিজেকে সামলে নিল। বলুন স্যার, হঠাৎ আপনি আমার বাড়িতে? আসলাম তোর সাথে দেখা করতে, কিন্তু এসে মনে হচ্ছে খুব খুব লাভ হয়েছে। কেন স্যার? রায়হান, আমাকে এত সহজে ভুলে গেলি? কে রায়হান? আমি নাজমুল, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল শাহরিয়ার। এই মিশাকে ভুলে গেলেও আমি মিশা তোকে ভুলিনি। রায়হান, একসাথে কত ডাকাতি করছি, সন্ত্রাসী করছি, আর তুই আমাকে ভুলে গেছিস। আমার মাল সহ তোরটাও তুই গরিবদের দান করে দিয়েছিলি। কি বলছেন এইসব স্যার? আমি তো আপনাকে আইডল মানি, আপনাকে দেখে আমি ভালো কাজ শিখছি। নাটক বন্ধ কর। হঠাৎ আসাদের নজর পড়ল একটা ছবির দিকে। ওইটা কি তোর ছেলে? আমাদের তো মনে হয় না তুই বিয়ে করেছিলি। তাহলে? মাইমকে নিয়ে আগেই বলছি স্যার, বাজে কথা বলবেন না। আমি তোরে বলছি, তুই স্বীকার কর যে তুই রায়হান। হ্যাঁ, আমি রায়হান। প্লিজ তুই আমাকে শান্তিতে থাকতে দে। হি, তোকে কিভাবে শান্তিতে থাকতে দিতে পারি বল? তুই আমার কত বড় লস করেছিস তুই নিজেই জানিস না। দেখ মিশা, আস্তে চিল্লা। তুই যখন বলেছিস তাহলে তোর বিজনেসের 90% শেয়ার আমাকে দিবি, নাহলে আমি তোর ছেলেকে সব বলে দেব যে তুই আগে কি করতিস। আবার একটু আগে শুনলাম তুই নাকি ইতিমখানায় যাবি। ভাব যদি তোর আসল রূপ আমি সবার কাছে প্রকাশ করি। এই মিশা, একদম না। তাহলে আমার কথা শোন। এই কথা বলে আসাদ চলে গেল আর নাজমুল মাথায় হাত দিয়ে বসে পড়ল। কি থেকে কি হয়ে গেল কিছু বুঝতে পারছি না। এক ঝড় আবার কোথায় থেকে আসলো। নাজমুল, চিন্তা করিস না, এমন কিছুই হবে না। নাজমুলের মা এসে বলল। তাই যেন হয় মা। বাহ ভাই বাহ, কি চাল দিলে তুমি, আমি তো ওরে চিনতেই পারিনি। মাঝে মাঝে একটু বুদ্ধি খাটাতে হয়। বৃষ্টি, আমি তোমাকে আবার বলছি, আমার ভালোবাসা কবুল করো। আমি তোকে ভালোবাসি না। ঠিক আছে, ভালোভাবে বললাম, বুঝলি না। এবার এই নিলয় এর আসল রূপ দেখবি। দেখ তোর সাথে কি করি। ভার্সিটির কেউ এগিয়ে আসবে না। নিলয় আগের রূপে ফিরবি নাকি? হ্যাঁ, শয়তান নিলয় ব্যাগ। এটা বলেই বৃষ্টি থেকে ওড়না কেড়ে নিল। সাথে সাথে বৃষ্টি নিজের ব্যাগ দিয়ে নিজের বুক ঢেকে ফেলল। দেখ নিলয়, আমার ওড়না ফেরত দে। একদম না শোনা, আজ সবাই দেখুক নিলয়ের কথা না শুনলে নিলয় কি করে। দেখ, আমার সম্মান নিয়ে এমন করিস না। আজ তোকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে মস্তি করব। প্লিজ এমন করিস না। নীলে আস্তে আস্তে বৃষ্টির দিকে হাত বাড়িয়ে দিল। বৃষ্টি অনেকের কাছে সাহায্য চাচ্ছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না, কারণ সবাই জানে নীলয় কতটা খারাপ আর মানুষের সাথে কি কি করতে পারে। বৃষ্টি এবার কান্না করে দিল। যখনই নিলয় বৃষ্টির খুব কাছে চলে আসলো, সেই সময় কেউ নিলয়কে পেছন থেকে ধরে ঘুরিয়ে গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। থাপ্পড় খেয়ে নিলয় ছিটকে পড়ল। বৃষ্টির চোখ খুলে দেখলো তাদের সামনে মাহিম স্যার দাঁড়িয়ে আছে। মাহিম গিয়ে নিলয়ের থেকে ওড়না নিয়ে বৃষ্টির হাতে দিয়ে দিল। আবির আর তার সাথে থাকা ছেলেগুলো মাহিমকে মারতে আসলে মাহিম তাদেরকেও মেরে শুয়ে দিল। তোদের বাড়িতে হয়তো মা বোন নেই, তাই তোরা এইসব করিস। পরের বার থেকে যদি এইসব দেখি তাহলে আমি মাহিম কি জিনিস খুব ভালো করেই টের পাবি। আর নিলয়, তোরে বলছি, তোর ভাই রকিকে জিজ্ঞেস করিস আমি মাহিম কে। এটা বলেই মাহিম বৃষ্টির হাত ধরে টেনে নিজের বাইকের কাছে নিয়ে আসলো। তারপর বাইকে বসিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে গেল। আমি নিলয় তোকে ছাড়বো না। তুই ছাড় তো কি হয়েছে, আমার সাথে পাঙ্গা দেওয়ার ফল বুঝিয়ে দেব। তারপর নিজের দল নিয়ে চলে গেল। মাহিম বাইক নিয়ে সোজা মলে চলে আসলো। তারপর বৃষ্টির হাত ধরে মলের ভিতর চলে আসলো। পুরো রাস্তায় বৃষ্টি এক ধ্যানে মাহিমের দিকে তাকিয়েছিল। মাহিম একটা দোকানে ঢুকে অনেক রকমের বোরকা দেখলো। তারপর কিছু বোরকা কিনে প্যাক করে নিল।
আজ থেকে এইগুলো পরে বাইরে হবে। স্যার আপনার কিনে দেওয়ার কি ছিল? আমি নিজেই কিনে নিতাম। সেটা তোমার থেকে শুনতে চাইনি। এটা বলে মাহিম সামনে একটা রেস্টুরেন্টে প্রবেশ করলো। ওয়েটার আসলে খাবার অর্ডার করলো। মাহিম আর বৃষ্টি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখলো পুরো টেবিল ভর্তি। স্যার এবার বেশি হয়ে যাচ্ছে না? বেশি তো কিছুই হয়নি, এখনো দেরি আছে বেশি হওয়া। মানে খাবার খেতে থাকো। স্যার এইগুলো খাওয়ার টাকা আমার কাছে নেই। তোমার কাছে কিছু জিজ্ঞেস করছি, আমি যেটা বলছি সেটা করো। স্যার আমি বাসায় গিয়ে খেয়ে নিব। এই বলে উঠতে গেলে মাহিম হাত ধরে বসিয়ে দিল আর নিজ হাতে খাইয়ে দিতে লাগলো। বৃষ্টি তো অবাকের চরম পর্যায়ে। স্যার আশেপাশে লোকজন দেখছে। চুপচাপ খাও। খাওয়ার পর মাহিম বৃষ্টিকে নিয়ে বেরিয়ে গেল। তোমার বাসার ঠিকানা বলো। স্যার আমি চলে যেতে পারবো। তোমার কাছে জিজ্ঞেস করছি সেটা বলো। আমি এখানে থাকি। স্যার আপনি আমার জন্য এত কিছু কেন করছেন? সেটা সময় হলে বুঝতে পারবে, এখন বাইক থেকে নামো আর বাড়িতে যাও। বৃষ্টি খেয়াল করে দেখলো সে বাসার সামনে চলে আসছে। বাইক থেকে নেমে চলে যেতে লাগলে মাহিম ডাকে। ব্যাগ ধরিয়ে দিয়ে সোজা বাইক টেনে চলে গেল। বৃষ্টি বাড়িতে প্রবেশ করলে তার মায়ের সামনে পড়ল। ছেলেটি কে বৃষ্টি? কে মা? একটু আগে তুই যার সাথে আসলি। মা উনি আমার ভার্সিটির স্যার। তারপর বৃষ্টি সব ঘটনা খুলে বলল তার মাকে। এই যুগে এত ভালো ছেলে আছে, একদিন সময় করে বাসায় নিয়ে আসিস। ঠিক আছে মা। যা এখন কি ফ্রেশ হয়ে আয়। আমার ভাইকে এইভাবে কে মারছে? ভাইয়া মাহিম নামের নতুন স্যার। মাহিম আমাকে না জানিয়ে নতুন স্যার? আর বলল যে তোর ভাই রকিকে গিয়ে বলিস যে আমি মাহিমকে। পিক আছে তোদের কাছে? জি ভাই আমার কাছে আছে। আবির ফোন বের করে রকিকে পিক দেখালো। আরে এ তো আমার সাথেই পড়তো, একসময় আমার সব কাজে বাধা দিত, আমার সব কাজে নাক গলাতো, কিন্তু হঠাৎ করে কোথায় যেন চলে যায়। কিন্তু এবার যখন সামনে আসছে আর আমার ভাইয়ের সঙ্গে পাঙ্গা নিয়েছে, তো এবার ছাড়ছি না। ভাই ওকে আমি নিজ হাতে মারতে চাই, ওর জন্য ভার্সিটির সবার সামনে আমার সম্মান গেছে। ওরে তো মারবই, কারণ একসময় আমাকে খুব জ্বালিয়েছে। এখন আমি আরও পাওয়ারফুল হয়েছি, এখন শুধু তার সাথে দেখা হওয়ার অপেক্ষায়। ছোট্ট তুই রেস্ট কর, আমি খোঁজ নিতে থাকি। ঠিক আছে ভাইয়া। রকি নিজের লোক নিয়ে বেরিয়ে গেল। মাহিম, আজ বাইরে যাওয়ার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবা বলো। একটু অপেক্ষা করো, উকিল আসলেই জানতে পারবে। কিছু সময় পর শাহরিয়ার গ্রুপের উকিল মায়া চলে আসলো। একটু বেশি অপেক্ষা করালাম আঙ্কেল। ব্যাপার না, তুমি কাগজগুলো নিয়ে আসছো তো? দলিলগুলো বের করে টেবিলে রাখলো। মাহিম, মায়া যেখানে যেখানে স্বাক্ষর করতে বলবে তুমি করো গিয়ে। কিন্তু বাবা এখনই এইসব কেন? মাহিম আঙ্কেল যেটা বলছে তোমার জন্য ভালো বলছে। কিন্তু আপু। কোনো কিন্তু না, তাড়াতাড়ি করো, আমাদের আবার অনেক কাজ আছে। মাহিম কোনো কথা না বলে তাড়াতাড়ি স্বাক্ষর করে দিল। তারপর কিছু সময় কথা বলে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আঙ্কেল সবকিছু ঠিক আছে? তাহলে চলো এখন যাওয়া যাক। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। এখন বৃষ্টি আর মাহিমের বন্ধুত্বের সম্পর্ক হয়ে গেছে। আর অফিসে তানবীরের সাথে বৃষ্টির আগে থেকে একটু ভালো কথা হয়, আর নাফিসের সাথে অফিসের দরকারি কথা ছাড়া হয় না। আচ্ছা তানভীর, তুমি আমার সামনে কোনোদিন মাস্ক খুলো না কেন? খুলবো কোনো একদিন, এখন অন্য কথা বলো। আচ্ছা তোমার প্রেম কেমন চলছে? প্রেম করলাম কই? কেন, ওই যে ভার্সিটি স্যার। স্যারের কথা মনে পড়তে বৃষ্টি একটু লজ্জা পেল। ওরে তুমি আবার লজ্জাও পাও? অন্য কথা বলো। আচ্ছা তুমি কি কাউকে লাইক করো? আচ্ছা আমার অনেক কাজ আছে, পরে আসছি। হ্যাঁ। এটা বলেই বৃষ্টি পালিয়ে গেল আর তানভীর হাসতে লাগলো। রুমের মাঝে বেঁধে রাখা হয়েছে একজনকে। একটু আগে তার উপর খুব অত্যাচার করা হয়েছে। মুখ দিয়ে এমনকি সারা শরীর দিয়ে খুব রক্ত বেরোচ্ছে। লোকটির সামনে দাঁড়িয়ে আছে ডেডলি বয়েজ গ্রুপের এনকেএম। কিছু সময় পর জোকার মাস্ক পরে একজন ব্যক্তি প্রবেশ করলো, যাকে দেখে সবাই সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বস আপনার কথা মতো সব আদর যত্ন করে রাখছি। ভালো তো মিস্টার জিম, আপনার কি আর সেবা যত্ন লাগবে? না না, আর কিছু লাগবে না। কিন্তু আপনারা আমাকে তুলে আনছেন কেন? কি অপরাধ আমার? তোর অপরাধ? হা হা হা, তুই অনেক কিছু করছিস। কি করছি?
তুই নিজে স্বীকার করবি নাকি আমাকে আমার পদ্ধতিতে অবলম্বন করতে হবে? ভাই কিসের কথা বলছেন? এনকে, ওর সব কুকর্মের ফাইলটা নিয়ে ওরে দেখাও। এমকের কথা শুনে এনকে একটা ফাইল নিয়ে এসে সব দেখাতে লাগলো, যা দেখে জিম অবাক সাথে ভয় পেয়ে গেল। এখনো সময় আছে, সব স্বীকার কর, না হলে। বলছি আমি, তবু আমাকে জানে মারবেন না? হ্যাঁ, তাড়াতাড়ি বল, তুই কার হয়ে এই কাজ করিস? আমি এই ঢাকা শহরের কিং রকির হয়ে কাজ করি। সত্যি বলছিস তো? তুই হয়তো আমাকে চিনিস না, আমি হলাম পুরো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া বস। তুই যদি মিথ্যা বলে বেঁচে যাবি ভাবছিস, তুই পাতালে লুকালেও খুঁজে নিয়ে আসবো। বস আমি সত্যি বলছি। এনকে, ওরে এই অবস্থায় রেখে দাও, সময় হলেই ব্যবস্থা করে দিব। জিমকে রেখে এনকে রুম থেকে বেরিয়ে গেল। রায়হান, তুই আমার কথা শুনলি না, তোর 90% শেয়ার আমাকে দিলে না। আমি কিভাবে দিব বল? এই সকল কিছুর মালিক আমার ছেলে। বা এর মাঝে ছেলের নামেও সম্পত্তি দেওয়া হয়েছে, তাহলে তো তোর ছেলেকে সব বলতে হচ্ছে। এই একদমই এইসব কিছু করিস না। তাহলে ঠিক আছে, আজ তোর ছেলের সাথে তুই তো আবার অনাথ আশ্রমে যাচ্ছিস, সেখানে গিয়ে আমি তোরে থাপ্পড় মারবো, তুই কিছু বলতে পারবি না। কিন্তু কোনো কিন্তু না, ভেবে দেখ। আচ্ছা ঠিক আছে। নাজমুল মন খারাপ করে বলল। আসাদ হাসতে হাসতে সেখান থেকে চলে গেল, আর নাজমুল বসে চিন্তা করতে লাগলো। আচ্ছা বৃষ্টি, তুমি কি আমাকে এখনো মেনে নিতে পারছো না? তোমাকে তো আমি আগে থেকেই বলছি, দরকার হলে আমার বাড়িতে বিয়ের প্রস্তাব দাও। ভালোবাসা আমার পছন্দ না। তুমি শুধু একবার হ্যাঁ বলো, তারপর আমি বাকিটা দেখছি। ভালোবাসি এটা? হুম। তাহলে তুমি সুন্দর করে প্রপোজ করো। এই কথা শুনে মাহিম সাথে সাথে হাঁটু গেড়ে বসে পড়ল। মহাসাগরের যেমন গভীরতা মাপা যায়, তেমন তোমার চোখে মায়া, তোমার প্রতি আমার মায়া মাপা যাবে না। হারিয়েছি তোমার মায়াতে, ভালোবাসি বৃষ্টি তোমাকে। আমিও তোমাকে খুব ভালোবাসি। দুজন পার্কে বসে গল্প করছিল, তখনই নিলয় দলবল নিয়ে সেখানে আসলো। আজ তোকে মেরে বৃষ্টিকে আমি সাথে নিয়ে যাব। সাহস থাকলে নিয়ে যা। সবাই চারপাশ থেকে মাহিমকে ঘিরে ধরল। মাহিমকে মারতে আসলে মাহিম সেদিনের মতো উল্টো তাদের মেয়ে শুয়ে দিল, আর নিলয়কে খুব মারলো। ব্যথার কারণে মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। পরের বার আসলেই আর জান নিয়ে যেতে পারবি না। এটা বলে বৃষ্টি হাত ধরে চলে গেল। আচ্ছা তুমি আসলে স্যার নাকি অন্য কিছু? অন্য কিছু মানে? মানে এই যে কিভাবে ফাইট করছো। আরে পাগলি, তেমন কিছু না, একটু টুকটাক শিখেছিলাম। দুজন বাইকে করে চলে গেল। এই মাহিমকে আমি ছাড়বো না। নিলয় প্রচন্ড রেগে বলল, কিন্তু নিলয় জানে না মাহিম আসলে কি জিনিস। আজ মাহিম আর তার বাবা নিজেদের আশ্রমে আসছে, সবাই এক এক করে খেতে দিচ্ছে। এমন সময় কিছু গাড়ি ভিতরে প্রবেশ করলো। গাড়ি থেকে মন্ত্রী আসাদ আর নামলো। আরে স্যার, আপনি এখানে? আসাদ কোনো কথা ছাড়াই নাজমুলকে থাপ্পড় মারলো, সাথে সাথে সবাই উঠে দাঁড়িয়ে পড়লো। কোনো কথা ছাড়াই আবার থাপ্পড় মারলো। এবার মাহিম তেড়ে আসতে গেলে নাজমুল হাত দিয়ে বাধা দিল। কি হলো বাবা, আমাকে আটকাচ্ছ কেন? কত বড় সাহস তোমার গায়ে হাত দেয়? তুই চুপ থাক, আমি থাকতে তোর কথা বলতে হবে না। কিন্তু বাবা। চুপ থাকতে বলছি মাহিম। মাহিম এবার পাশে দাঁড়িয়ে রইল। আসাদ আর দুইটা থাপ্পড় মেরে চলে গেল। নাজমুল কিছু সময় দাঁড়িয়ে থেকে সবাইকে স্বাভাবিক করে আবার খেতে দিল, আর মাহিম রাগ করে সেখান থেকে চলে গেল। অনেক দিনের ইচ্ছে আমার পূরণ হলো, এখন যে কত আনন্দ লাগছে আমার। এটা বলেই আসাদ নিজের হাতে চুমু খাচ্ছে। ভাই দেখছি আজ অনেক খুশি। সেটার বলতে আরো খুশি হব যেদিন ওই রায়হানকে আমার পায়ের কাছে নিয়ে আসবো। সেটা খুব শিগগিরই হবে। খুব রাত করে মাহিম বাসায় ফিরল। মাহিম, আজ তুই এত রাত করে বাসায় ফিরলি কেন? বাবা একটু কাজ ছিল। ও আচ্ছা, আর হ্যাঁ, বিকেলে ওই কথা ভুলে যাবা। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, মন্ত্রী যদিও ভালো, কিন্তু ভালোর আড়ালে অনেক খারাপ সে, এটা কেউ জানে না, আর এর জন্য আমার সাথে ঝামেলা হয়েছে। তাহলে তো আমি ওই মন্ত্রীকে। না মাহিম, ওর সাথে লাগতে গেলেই তোর খারাপ কিছু করে ফেলতে পারে, আর তুই ছাড়া আমার কে আছে বল? আচ্ছা ঠিক আছে আব্বু। তাই বলে মাহিম তার বাবাকে জড়িয়ে ধরল। মুখে লেগে আছে রহস্যময় হাসি। বলেই মাহিম নিজের রুমে ফ্রেশ হতে চলে গেল। মন্ত্রী আসাদের সকল কাজকর্ম ডিটেলস চাই আমার। ঠিক আছে। অপর পাশ থেকে মাহিম আর বৃষ্টির
প্রেম খুব ভালোভাবেই চলছে। দেখতে দেখতে 3 মাস হয়ে গেছে। এর মাঝে রকির কোনো সমস্যা করেনি, আর না অন্য কেউ। কিন্তু এমকে নিজের কাজ খুব ভালোভাবে করেছে। দেশের সকল অপরাধীদের মারছে। এখন শুধু আসল ব্যক্তিদের মারার পালা। আজ মাহিম আর মায়া বৃষ্টি বাসা যাচ্ছে। মাহিম নিজে একলাই যাচ্ছিল, কিন্তু মাঝপথে মায়ের সাথে দেখা হয়ে যায়, আর সেও বৃষ্টিকে দেখতে চায়। দুজন বৃষ্টিদের বাসায় চলে আসলো। মাহিম দরজা কলিং বেল চাপতেই বৃষ্টি এসে দরজা খুলে দিল। কেমন আছো মাহিম? ভালো, তুমি? কে এসেছে বৃষ্টি? আম্মু, মাহিম এসেছে। তো বাইরে দাঁড় করিয়ে রাখবি নাকি? ভেতরে চলো। তোমার সাথে উনি কে? ভিতরে চলো বলছি। মাহিম আর মায়া ভেতর প্রবেশ করলো। মাহিম, এটা আমার মা, আর এটা আমার দাদু। মাহিম দুজনকে সালাম দিল। অন্যদিকে মায়া তো বৃষ্টি মায়ের দিকে একভাবে তাকিয়ে আছে, চোখের মাঝে পানি টলমল করছে। আন্টি পরিচয় করিয়ে দেই, উনি হলো আমার অফিসের, বলতে পারেন আমাদের পারিবারিক উকিল। আর আপু, উনি হলো। এই বলে যে মায়ের দিকে তাকিয়েছে, তখনই মাহিম খেয়াল করলো যে মায়া কান্না করছে। কি হলো আপু, কান্না করছো কেন? কোনো সমস্যা হচ্ছে মা? আম্মু, তুমি আমাকে চিনতে পারছো না? কে তুমি? মা, আমি তোমার সেই হারিয়ে যাবা মেয়ে মায়া। কি, তুমি আমার মায়া? এটা বলে মালেকা বেগম জড়িয়ে ধরলো, আর বৃষ্টি আর মাহিম তো একপাশে দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। আমার মেয়ে কত বড় হয়ে গেছে। এটা বলে সারা মুখে চুমু খেতে লাগলো। দুজনেই কান্না করছে। কি হয়েছে এখানে মা, আমাকে একটু বলবে? বৃষ্টির কথায় মালেকার ধ্যান ভাঙলো, তাই মায়ের কানের কাছে কিছু একটা বলল। আসলে বৃষ্টি, এই মায়া হলো তোর বড় বোন, ছোটবেলায় হারিয়ে গিয়েছিল। বাবা, এটাই হলো আমার বড় মেয়ে। কি, আমার বড় বোন ছিল? তুমি তো কখনো বলনি। এমনিতেই বলিনি। বৃষ্টি মায়াকে জোরে ধরে কান্না করতে লাগলো। এই কান্না সুখের কান্না। আচ্ছা মাহিম বাবা, কিছু মনে করো না, বুঝো তো? সমস্যা নেই। মাহিম কিছু একটা বলতে আসছিল, কিন্তু এই সুখী সময়ে আর অন্য কিছু বলা ঠিক হবে না, হবে কিনা তাই আর বললো না। খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় আড্ডা দিল। আচ্ছা আন্টি, আজ তাহলে আসি। চলো আপু। মাহিম, তুই যা, আমি আম্মুর সাথে থেকে কথা বলে আসছি। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। মাহিম বেরিয়ে গেল, তার পেছনে বৃষ্টিও এগিয়ে আসলো। সাবধানে যেও, আর ধন্যবাদ তোমাকে। কেন? এই যে তোমার জন্য আমার আপুকে খুঁজে পেলাম। পাগলি, আসি তাহলে। মাহিম চলে গেল, আর বৃষ্টি ভিতরে গিয়ে নিজের পরিবারের সাথে গল্প করছে। মায়া সব বলেছে যে এতদিন কোথায় ছিল আর কিভাবে হারিয়ে গিয়েছিল। ভাই, আমি তো এখন একদম সুস্থ। মাহিমের জন্য কিছু একটা করো। ভাই, অনেক সময় হলো, চুপ থাকা। এখন তোর প্রতিশোধটা নেব, আর আমার পিছনে কে লাগছে তাকেও দেখে নেব। বলছিলাম ভাইয়া, এই কথাটা কি বাবাকে জানাবো? না, এই সব ছোট কথা বাবাকে জানাতে হবে না। ঠিক আছে ভাইয়া। এমন সময় রকির ফোনে একটা কল আসলো। হ্যালো বাবা, বলো। অপর পাশ থেকে কিছু একটা বলল। আচ্ছা ঠিক আছে, আমি আজ রাতেই তোমার সাথে দেখা করছি। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি। কে ফোন করেছিল ভাইয়া? আব্বু আমাকে আজ রাতে দেখা করতে বলেছে। কোনো দরকার নাকি? হয়তো। আচ্ছা তুই থাক, আমি একটু দরকারি কাজে বাইরে যেতে হবে। আচ্ছা ঠিক আছে। নাফিস অফিসে বসে কাজ করছিল, তখনই সেখানে তানভীর আসলো। স্যার, আপনি আমাকে ডেকেছেন? বসো। বলুন স্যার। তুমি হয়তো জানো যে আমার অফিসে কিছু গোলমাল হচ্ছিল। জি। তাকে আমি খুঁজে পেয়েছি, আর সেটা তোমার জন্য সম্ভব হয়েছে, তাই এটা তোমার জন্য। একটি খাম টেবিলের উপর এগিয়ে দিয়ে। এটাই কি আছে স্যার? তুমি দেখে নাও। তানভীর দেখলো খামে অনেকগুলো টাকা আছে। স্যার, এটা আমি নিতে পারবো না। এটা তোমার কাজের বকশিস। কিন্তু? কোনো কিন্তু না বৃষ্টি। জি স্যার, বলেন। তানবীরকে হিসাব রক্ষা এর কাজ দিয়ে দাও, আর ওর জায়গায় অন্যজনকে পোস্টিং দাও। ঠিক আছে স্যার। তানভীর রুম থেকে বেরিয়ে গেল। বৃষ্টি, আমার সাথে বের হতে হবে, তোমার একটা মিটিং আছে। ঠিক আছে স্যার। পরের দিন অফিস থেকে বের হবার সময় বৃষ্টি তানভীরের সাথে দেখা হয়ে গেল। বৃষ্টি, তুমি কি আমাকে একটু কথা বলার সময় দিতে পারবে? তানভীর বলো। বৃষ্টি, আমি তোমাকে সোজাভাবেই বলছি, আমি তোমাকে ভালোবাসি। উইল ইউ ম্যারি মি? কিছু সময় বৃষ্টি চুপ রইল, তারপর বলল, সরি তানভীর, প্রথমত আমি তোমাকে দেখিনি, দ্বিতীয়ত আমি একজনকে ভালোবাসি। প্লিজ, তুমি আমাকে ফিরিয়ে দিও না। সরি বললাম তো, পারবো না। এটা বলেই বৃষ্টি চলে গেল।
একটি অন্ধকার রুমে রকি আর তার বাবা বসে আছে। হঠাৎ রকি বলে উঠল, বাবা, আমাকে ডাকার কারণ? তুই তো জানিস আমাদের ব্যবসায়ের অবস্থা তেমন ভালো না, টাকা শুধু লস হয়ে চলছে। বাবা, তাছাড়া আমাদের সাপ্লাইগুলো ভালো মতো হচ্ছে না। তাই বলছিলাম শাহরিয়ার গ্রুপের সব সম্পত্তি আমাদের করতে হবে। সেটা কিভাবে? এই দেখ, এরা দুইজন বাপ বেটা, কিন্তু আসলে এরা আপন কেউ নয়। সামনে রাখা একটি ছবি দেখে রকি তো অবাক। সে তার বাবার দিকে তাকালো। আস্তে আস্তে রকির বাবা সব প্ল্যান রকিকে বোঝাতে লাগলো, যেটা শুনে রকির মুখে হাসি ফুটে উঠল। ইউ আর গ্রেট বাবা, জিনিয়াস। এই জন্য রাজনীতিতে তুমি সবার উপরে। তাহলে এখন কথা অনুযায়ী কাজ করতে থাকো। মাহিম নিজের কাজ শেষ করে বাসায় ফিরছিল, তখনই মাঝ রাস্তায় রকি এসে হাজির হলো। মাহিম প্রথম দেখাতেই রকিকে চিনে ফেলে। রকি গাড়িতে উঠে বসলো। কেমন আছিস বন্ধু? তুই আমার কাছে কেন? এমনিতে আসলাম, ভাবিস না আমার ভাইকে মারছিস, সেই জন্য তোর কাছে আসলাম। তাহলে কেন আসলি? তোকে একটা খারাপ খবর দিতে। মানে? তুই তো তোর বাবার আপন ছেলে নস, সেটা কি জানিস? কি যাতা বলছিস? ঠিকই বলছি, কেন তুই জানিস না? দেখ রকি, এমন ফালতু কথা বললে তোরে আমি জ্যান্ত পুঁতে ফেলবো। যেটা সত্যি সেটাই, নাহলে তোর বাপকে জিজ্ঞেস কর। তোর বাপ একটা খুনি, ডাকাত ছিল। এবার মাহিম গাড়ি থামিয়ে সাথে সাথে রকির মুখে ঘুষি মেরে দিল। তবুও রকি মুচকি হেসে বলল, আমাকে মারলে তো সব সত্যি মিথ্যে হয়ে যাবে না। যা তোর বাবাকে নিয়ে জিজ্ঞেস কর তোর আসল বাবা কে। রকি এই কথা বলে গাড়ি থেকে বেরিয়ে গেল। যাবার আগে আগুনে ঘি ঢালতে ভুলল না। মাহিম তো অনেক ভাবনা চিন্তা করে গাড়ি নিয়ে দ্রুত বাসায় ছুটলো। গাড়ি থামিয়ে দ্রুত বাসায় ফিরতে প্রবেশ করলো। বাবা, বাবা, কোথায় তুমি? মাহিমের জোরে জোরে ডাক শুনে নাজমুল হাসান নিচে নেমে আসলো। কি হয়েছে মাহিম, এত চিল্লাও কেন? আমি কি তোমার আপন ছেলে? এটা কি বলছো? যেটা বলছি সেটার উত্তর দাও আমাকে। এটা বলে মাহিম টিভিতে ঘুষি মারলো। বাবা, কোথায় তুমি? নিচে আসো, তোমার সাথে আমার কথা আছে। মাহিমের ডাক শুনে নাজমুল নিচে চলে আসলো। কি হয়েছে মাহিম, এত জোরে ডাকছো কেন? তোমার থেকে একটা সত্যি জানতে। কি? আমি কি তোমার নিজের ছেলে? এটা কেন বলছো তুমি? তুমি আমার ছেলে। সত্যি করে বলো। তুমি এইসব আজে বাজে প্রশ্ন করছো কেন? সত্যি কথা জানতে চাই। এটা বলে মাহিম টিভির উপর ঘুষি মারলো। সাথে সাথে টিভি ভেঙে গেল। মাহিমের হাত থেকে রক্ত বেরিয়ে গেল। মাহিম, সাবধানে। কি করছো এটা? তুমি যদি আমাকে সত্যি না বলো তাহলে আরো বেশি কিছু করে ফেলবো। তুমি আমার ছেলে, এটা তো সত্যি। না, যদি তাই হতাম তাহলে তুমি আমার ভালোবাসার মানুষটিকে অস্বীকার করতে না। সত্যি বলো, কে তুমি? আমার কসম। এবার নাজমুল সাহেব ভেঙে পড়লেন আর সাথে সাথে নিচে বসে পড়ল। হ্যাঁ, তুই আমার ছেলে না, কিন্তু ছেলের থেকে কম নস। তাহলে আমি কে? তা জানি না, কিন্তু তোকে আমি আজ থেকে 25 বছর আগে পেয়েছিলাম। মাহিম এই কথা শুনে নাজমুলের দিকে তাকিয়ে বাড়ির বাইরে চলে গেল। মা, এটা কি হয়ে গেল? চিন্তা করিস না নাজু, নাতবউ ঠিক হয়ে গেলে আবার ফিরে আসবে। তোমার কথাই যেন সত্যি হয়, আর আমি কালকেই ওর ভালোবাসার মানুষটির কাছে গিয়ে বিয়ের কথা বলবো। সেটাই করিস। বাবা, খেলা জমে গেছে। সেটা আর বলতে, এখন শুধু উপভোগ করো, সঠিক সময় হলে সঠিক ব্যবস্থা নিব। ঠিক আছে বাবা। মাহিম এখনো জানে না যে আমরা কতদূর যেতে পারি। রকি আর তার বাবা হাসতে লাগলো, কিন্তু তার ছেলে নিলয় যে কি করেছে এটা তাদের অজানা। মাহিম প্রচুর ড্রিঙ্ক করেছে, সেভাবে গাড়ি চালিয়ে বাসায় ফিরেছে। হঠাৎ জোরে ব্রেক করলো, কারণ তার গাড়ির সামনে কেউ একজন গাড়ি নিয়ে এসেই রাখছে। মাহিম মাতাল অবস্থায় গাড়ি থেকে নামলো। আরে ভাই, গাড়ি সরা। গাড়ি সরানো যাবে না, তোকে আজ এখানে জ্যান্ত পুঁতে রাখবো। সাহস থাকলে মেরে দেখা। এবার লোকগুলো এগিয়ে আসলো। গাড়ির আলোতে দেখতে পারলো লোকগুলো হলো নিলয় আর তার দলবল। 2 বার মার খেয়ে শিক্ষা হয়নি, আবার আসছিস? আজ সব দানবদের আনছি। ওদের কথা শুনে মাহিম হাসলো। এবার এক এক করে মাহিমকে মারতে লাগলো। সবার হাতে ছুরি। মাহিমকে মারতে গেল। মাহিম কোনো রকম ডজ করতে আর 2-1টা অ্যাটাক করছে। নিলয় তো মাহিমের অবস্থা দেখে হাসছে। সে মনে করেছে মাহিমকে আজ সে মেরে ফেলবে, আর কেউ কিছু করতেই পারবে না। মাহিমকে সবাই ঘিরে ধরলো। যখনই আঘাত করতে যাবে ঠিক সেই সময় মুখোশধারী কিছু লোক ঘিরে ধরলো, আর সেকেন্ডের মধ্যে সবাইকে মেরে দিল। অন্ধকার থেকে একজন বেরিয়ে আসলো, যার নাম এনকে।
আমার এলাকায় ঝামেলা করছিল। কে তুই আর আমার কাজে বাধা দিচ্ছিস কেন? আমি সবার কাছে বাধা দিই বিকজ আই অ্যাম বস অফ মাফিয়া। পরিচয় পেয়ে নিলয় ভয় পেয়ে গেল, মাটিতে বসে হাত জোর করতে লাগলো। প্লিজ আমাকে ছেড়ে দিন, আমি আর কখনো এমন ভুল করব না। এনকে মাহিমের দিকে একবার তাকিয়ে নিলয়কে বলল, আচ্ছা ঠিক আছে পালা, কিন্তু পরের বার থেকে যেন এমন ভুল না হয়। ঠিক আছে বস। নিলয় গাড়ি নিয়ে সেখান থেকে চলে গেল। মাহিম এনকে ধন্যবাদ দিয়ে কোনো রকম গাড়ি নিয়ে চলে গেল। দেখতে দেখতে কিছুদিন কেটে গেল। বৃষ্টি নিয়মিত অফিসে গেলেও তানবীরের সাথে আর দেখা হয় না। আবার এইদিকে মাহিমের সাথেও তেমন কথা হচ্ছে না। বৃষ্টি কি করবে বুঝতে পারছে না। নাজমুল সাহেব আজ বৃষ্টির বাসায় যাবেন, তাই সকাল থেকে রেডি হয়ে নিজের মাকে নিয়ে বৃষ্টির বাসার ঠিকানাতে চলে আসলো। কলিং বেল বাজালে মালেকা এসে দরজা খুলে দিল। কাকে চাই? ভিতরে আসতে পারি? জি আসুন। তারা ভিতরে প্রবেশ করলে দাদু জিজ্ঞেস করলো, কি আসছে বৃষ্টির মা? এই তো দুজন মানুষ এসেছে। এ কথা শুনে বৃষ্টির দাদু রুম থেকে বেরিয়ে আসলো। নাজমুলের দিকে তাকিয়ে বৃষ্টি দাদু তো অবাক, সাথে রেগে গেল। তুই তুই এইখানে কেন? তোর মতো জানোয়ার এখনো বেঁচে আছে? এমন কথা শুনে নাজমুল সামনে তাকিয়ে দেখলো যে তার সামনে খুব পরিচিত একজন লোক। বাবা আপনি আপনি বেঁচে আছেন? বাবা আপনার মেয়ে কোথায়? তোর মতো জানোয়ারের জন্য আমার মেয়ে মারা গেছে। আমার জন্য? হ্যাঁ, তোর জন্য। সেদিন রাতে তুই আমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিয়েছিলি। সেদিন আমার মেয়ে জানতে পারে সে মা হতে যাচ্ছে। একটা মেয়েও হয়েছিল, কিন্তু গ্রামে কুকথা শুনে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। বাবা আমি সেই দিনের জন্য লজ্জিত, কিন্তু আমি এখন ভালো হয়ে গেছি। ভালো কিভাবে হলি? তুই খারাপ ডাকাত ছিলি আর থাকবি আমার কাছে। না নাজমুল, আর খারাপ নেই, সে অনেক ভালো হয়ে গেছে। নাজমুলের মা বলল, এইসব আমি বিশ্বাস করি না। আচ্ছা বৃষ্টি কোথায়? আমার ছেলের সাথে তার বিয়ের কথা বলছি। কিভাবে ভাবলি তোর ছেলের সাথে আমার নাতি দিব? তাছাড়া বৃষ্টি হলো তোর মেয়ে। কি? নাজমুল প্রচন্ড অবাক হলো, খুশিতে কান্না করে দিল। আমার মেয়ে কোথায় বাবা? হঠাৎ পেছন থেকে বৃষ্টি বলে উঠল, দাদু তুমি সব কি বলছো? উনি আমার বাবা কেমনে হয়? উনি তো আমাদের অফিসের বসের বাবা। বৃষ্টির দাদু বৃষ্টিকে দেখে অবাক। নাজমুল তো বৃষ্টিকে দেখে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরতে গেল, কিন্তু বৃষ্টি সরে গেল। আমি সব শুনছি, আপনার জন্য আমার মা মারা গেছে, কিন্তু একটা জিনিস বুঝছি না, আমার সামনে দাঁড়িয়ে থাকা উনি আমার কে? বৃষ্টি মালেকাকে দেখিয়ে বলল, আসলে বৃষ্টি এটাই তোর মা, কিন্তু তোর নিজের মা এই লোকটির জন্য মারা গেছে। পরিস্থিতি কখন কেমন হয় বোঝা মুশকিল। বৃষ্টি, মালেকা আর নাজমুলের সামনে ঠিক একইভাবে হঠাৎ এভাবে সবকিছু এলোমেলো লাগছে। বৃষ্টি আমি তোমার বাবা, একবার বাবা বলে ডাক। কোনো খুনি আমার বাবা হতে পারে না। আম্মু এনেকে চলে যেতে বলো, আর তুমি আমার মা। তাহলে দাদু ওইসব কেন বললো? দাদু পুরো ঘটনা বলো তো। বৃষ্টির দাদু পুরো ঘটনা খুলে বলল, যেটা শুনে মালেকা কান্না করছে আর নাজমুল কিছু একটা ভাবলো। রায়হান বেরিয়ে যা আমার বাড়ি থেকে। কিন্তু আমার মেয়ে। আমি কোনো খুনির মেয়ে না, আর এটা আমার মা। নাজমুল অনেকবার বললেও বৃষ্টি কিছু বলল না। রাগ করে নাজমুলকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলল। অনেক বোঝানোর পর যখন দেখলো বৃষ্টি বুঝছে না, তাই নিজের মাকে নিয়ে সেখান থেকে চলে গেল। আচ্ছা বৃষ্টি, কোনো সময় যদি আমার সম্পর্কে এমন কিছু জানতে পারো যেটা তুমি কখনো আশা করনি। পাগল, জীবনে ভালো খারাপ দুইটাই থাকে। আমি তোমাকে ভালোবাসি, পরিস্থিতি দেখে তোমাকে ভালোবাসি না, তাই কোনো চিন্তা করো না। ওকে পাগলি। তোমাকে তো আমি আমার বিষয়ে বলেছি। পাগলি, তুমিও এসব নিয়ে চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। দুজন গল্প করছিল, হঠাৎ পেছন থেকে তাদের মুখে কাপড় চেপে ধরলো, সাথে সাথে দুজন জ্ঞান হারিয়ে ফেললো। তারপর মাহিমের যখন জ্ঞান ফিরলো, তখন সে দেখলো যে অন্ধকার রুমে আছে আর তার হাত পা বাঁধা। কিছু সময় পর দরজা খোলার শব্দ আসলো, লাইট জ্বলে উঠলো। সামনে তাকিয়ে দেখলো যে সেটা কোনো রুম নয়, বড় একটা গোডাউন, আর তার সামনে দাঁড়িয়ে আছে রকি আর নিলয়। রকি, তুই আমাকে তুলে আনছিস কেন? তোকে তুলে আনছি এর কারণ হলো তুই আমার ভাইয়ের সাথে অনেক কিছু করেছিস, আর তোর বাপকে তুলে আনছি কারণ তোর বাপের সম্পত্তি লাগবে। আমার বাবাকে তুলে আনছিস?
এটা বলে পাশে তাকিয়ে দেখলো নাজমুল আর বৃষ্টিকে বেঁধে রাখা হয়েছে। তোরে আমি ছাড়বো না, তুই আমার বাবাকে ধরে এনেছিস। এমন সময় রুমের মাঝে মন্ত্রী আসাদ ও তার ভাই শুভ প্রবেশ করলো। রকি, এত কথা বলতে হবে না, তাড়াতাড়ি দলিলে সই করিয়ে নে। ঠিক আছে বাবা। রকি একটা দলিল নিয়ে এসে মাহিমের সামনে রাখলো। এখানে তাড়াতাড়ি সই করে দে, নাহলে তোর বাপকে আমি মেনে দেবো, আর আমার ছোট্ট ভাই তোর প্রেমিকাকে নিয়ে মজা করবে। ফালতু কথা মুখে আনলে জিব্বা টেনে ছিঁড়ে দেব। কিছু সময়ের মাঝে নাজমুল আর বৃষ্টিরও জ্ঞান ফিরে আসলো। মাহিম, আমরা এখানে কেন? আর বৃষ্টি মা, তুমি ঠিক আছো তো? বৃষ্টি মুখ ঘুরিয়ে নিল। নিলয় বৃষ্টির কাছে এগিয়ে আসলো, খুব কাছে চলে আসলো। মাহিম, সই করবি নাকি? এখনো সময় আছে, দেখ। মাহিম, ওরা যা বলছে দেখ, কিন্তু তবুও আমার মেয়ের কিছু হতে দিস না। তোমার মেয়ে মানে? সব পরে বলবো, আগে আমি যেটা বললাম সেটা কর। মাহিম যখনই স্বাক্ষর করতে যাবে তখনই সেখানে এনকেও তার দলবল চলে আসলো। দুই দলের মাঝে গোলাগুলি চললো। এনকে টিমের কারো কিছু না হলেও রকির অনেকেরই মারা গেল। মাফিয়া বসের ডান হাত এনকে, তুই এখানে কেন? তো কোথায় থাকবো, তুই এখানে, তাই চলে আসলাম। অনেক তো হলো লুকোচুরি, এখন সামনাসামনি হয়ে যাক। বাবা, এদের সাথে কিভাবে লড়বো? আমার তো সব লোক মারা গেছে। আরে চিন্তা নেই, একটু অপেক্ষা করো। এনকে ইশারায় দেওয়া মাত্র একজন এসে বৃষ্টিকে বাইরে নিয়ে গেল। আমি মাহিমকে ছাড়া যাব না। আপনি যান, এনাদেরকেও বাইরে দিচ্ছি। বৃষ্টিকে বাইরে নিয়ে গেল। নাজমুলকে আর মাহিমকে যখনই বাইরে নিয়ে যেতে যাবে তখনই পুরো রুম ঘিরে ফেললো। এনকের লোককে ঘিরে ফেললো, সবার হাত থেকে বন্দুক কেড়ে নিল। রকি, আমি হলাম রাজনীতিতে বড় খেলোয়াড়, সবসময় ব্যাকআপ নিয়ে চলি। তো এনকে, আজ এক ঝামেলা মাঝে তুই কেন আসলি? যদিও এসে ভালোই করেছিস, তোর থেকে তোর বসের নাম আর তোকে মারা যাবে। ওই নিলয়, যা দেখ তো এই মুখের আলায় কে আছে। আরে আসাদ, তুই তো আমার বসের কাছে ভিসায় বিড়াল, তোকে চাইলে অনেক আগে মারতে পারতাম। তোর বস মারবে আমাকে? আমি আজ পর্যন্ত কত কত সরকারের টাকা মেরে নিজের অ্যাকাউন্টে রাখছি, ড্রাগস পাচার করছি, নারী পাচার সব করেছি ভালো রূপের আড়ালে, আর সব কেউ ধরতে পারেনি। আর আজ তোরা জানলি তোদেরকেও আমি মেরে দিব। কে বললো শুধু আমি জানতে পারছি? খবর দেখ সারা দেশে কি চলছে। মানে? দেখ আগে, তাহলে বুঝতে পারবি। নিলয় নিজের ফোনে দেখলো যে তার বাবা এত সময় যা বলল সব লাইভ চলছে। বাবা, সব কিছু লাভই হচ্ছে। এটা শুনে রকি এগিয়ে গিয়ে দেখলো যে এনকে এর বুকের সাথে ছোট্ট মিনি ক্যামেরা লাগানো। সেটা নিয়ে ভেঙে দূরে ফেলে দিল। এনকে আস্তে আস্তে হাসলো, যা শুনে রকি তার মুখে ঘুষি মারলো, কিন্তু মাস্কের জন্য কিছু হলো না। তাই রকি এনকের মুখের উপর হাত দিয়ে মাস্ক টেনে খুলে ফেললো। তুই তাহলে তুই এনকে? রকি, তুই একে চিনিস? চিনবো না কেন? এটা নাফিস, আমার সাথে পড়াশোনা করতো। ওটা মাহিমের বন্ধু। এই দুজন আমার জাত শত্রু। নাফিস যদি এমকে হয় তাহলে কি কোনোভাবেই এমকে মাহিম? আরে নিলয়, তুই কি কথা বললি? আমি তো খুব খুশি। নিলয়ের মুখ থেকে এমন কথা শুনে আসাদ তো অবাক হয়ে গেল। আসাদ মাহিমের দিকে তাকিয়ে দেখলো নিলয়ের হাসি মুখে বসে আছে আর হাত পায়ের বাঁধন খোলা। ওই মিশা, আমার দিকে তাকিয়ে কি ভাবছিস? তুই আমার পুরনো নাম জানলি কিভাবে? তোর ওই পাতানো বাপের থেকে? তোর A to Z আমার কাছে আছে। তুই কখন কি করছিস, কখন কি খাস, সব আমার জানা আছে। হ্যাঁ, সেটা খুব ভালো খবর। তো তুই এখন বাঁচতে পারবি না। কারে মারবি তুই? কেন, তোদের? হিহি, তুই মারবি মাহিমকে? তুই যেটা ভাবছিস সেটা আগে বাস্তবায়ন করে। মাহিম, বেশি ভাও খাস না। আমার লোক দেখছিস এখানে কত, তোরা দুইজন কিছুই করতে পারবি না। এই মাহিম, এই নাটক আমার আর দেখতে ইচ্ছা করছে না, তাড়াতাড়ি শেষ কর। আর এত তারা কিসের? এত ধৈর্য ধরলাম, নিজে প্ল্যান করে ডেকে আনলাম। মানে হচ্ছে এই যে তুই এখানে, সবকিছু আমার প্ল্যান। আমি নিজে বাবার সাথে ঝামেলা করছি যাতে তুই সম্পত্তি নেওয়ার জন্য বেশি লাফালাফি করিস, আর সেটা নেওয়ার জন্য আমাদের তুলে আনিস। তার মানে তুই? এই সবাই মার এই শালা। কিন্তু আসাদের কথা কেউ শুনলো না। কি রে, তোরা কথা শুনছিস না কেন? আমি কে তুই জানিস? এই ঢাকা শহরের কিং। তুই যদি কিং হয়ে থাকিস তাহলে আমি কিংদের কিং, মাফিয়া বস। আমার সামনে
ওদের সাহস আছে নাকি যে তোর কথা শুনবে? দাঁড়িয়ে না থেকে এদেরকে মেরে ফেল। রকির কথা কেউ শুনলো না। এটা দেখে মাহিম হেসে বলল। বয়েস গো ব্যাক। মাহিমের কথা শুনে লোকগুলো পেছনে চলে গেল। তোরা 3 বাপ বেটা অনেক খারাপ কাজ করেছিস, বিশেষ করে তুই আমার বাবাকে খুন করেছিস। কে তোর বাবা? আজ থেকে 20 বছর আগে পুলিশ এসিবি সালাম। কি ওটা তোর বাবা? হ্যাঁ, তার মৃত্যুর প্রতিশোধ আজ আমি নিজের হাতে নিব। নাফিস, অস্ত্র দে। নাফিসের থেকে অস্ত্র নিয়ে আসাদের গলা বরাবর শুট করলো, সাথে সাথে সেখানেই মারা গেল। তোকে আমি ছাড়বো না, তুই আমার বাবাকে মারলি। এটা বলে রকি এগিয়ে আসতে গেলে মাহিম তাকেও মারলো, এমনকি নিলয়কেও। ম্যাম তুমি এসব? পেছনে তাকিয়ে দেখলো বৃষ্টি আর নাজমুল এসে দাঁড়িয়ে আছে। আসলে আমি তোমার থেকে এইসব লুকিয়েছি। তোমার পাশে যিনি, তিনি হলো আমার বাবা। যদিও পালিত বাবা, কিন্তু আপন বাবার থেকে কম নয়। তিনি আগে যদিও খারাপ ছিল, কিন্তু এখন তার আগের মতো নেই। মাহিম, তুই এত কিছু কিভাবে জানলি? দাদির থেকে অনেক আগেই জানছি। আর বৃষ্টি যে তোমার মেয়ে সেটাও জানি। হঠাৎ নাজমুল দৌড়ে এসে মাহিমের নাম ধরে ডেকে ধাক্কা দিয়ে ফেলে দিল, আর একটা গুলি এসে তার বুকে লাগলো। বাবা। নাফিস দেখলো রকি গুলি চালিয়েছে, তাই নিজের বন্দুক দিয়ে রকির মাথা শুট করলো, সাথে সাথে সে মারা গেল। এটা তুমি কি করলে? যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে। মাহিম তাড়াতাড়ি নাজমুলকে নিয়ে হসপিটালে নিয়ে আসলো। অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। বৃষ্টি কান্না করছে। নাজমুল যেমনই হোক তার বাবা তো। 1 ঘন্টা পর নাজমুলের অবস্থা তেমন ভালো না। বৃষ্টির পরিবার, শাহেদ, মায়া সবাই এখানে। নাজমুল মালেকা বেগমকে ডেকে বলল, আপা, হয়তো আল্লাহ চেয়েছিলেন তাই আপনার ছেলে আমার কাছে মানুষ হয়েছে, আর আমার মেয়ে আপনার কাছেই। পারলে আমাকে মাফ করে দিয়েন। সেই দিন আপনার মুখ থেকে ওই ঘটনা শুনে বুঝলাম মাহিম আপনারই ছেলে। বৃষ্টি আর মাহিম, এইদিকে এগিয়ে আয়। নাজমুলের কথা শুনে দুজন এগিয়ে গেল। নাজমুল সাহেব কোনো রকম হাত দিয়ে দুজনের হাত এক করে দিল। মাহিম, তুই আমার মেয়েটাকে ভালো করে দেখে রাখিস। আমি এক অভাগা বাবা, তার কিছুই করতে পারিনি। আর বৃষ্টি মামনি, আমাকে একবার বাবা ডাকবি? বাবা। বৃষ্টি কান্না করে দিল। যাক, এবার মরেও শান্তি পাবো। এমন কথা বলো না বাবা, অনেক দিন পর তোমাকে পাইছি। নাজমুল মাহিমকে ইশারা করে কাছে আনলো আর কানের কাছে বলল, আমি তোর কাজে খুবই খুশি। আমি চাই তুই সারা জীবন এই কাজ ধরে রাখ। কিন্তু হ্যাঁ, আমার মেয়ের উপর যেন প্রভাব না পড়ে। খারাপের জন্য নিজের মাফিয়া বস রূপটা বের করিস, না হলে যে দেশ সমাজের অবস্থা খারাপ হয়ে যাবে। আর কথা শোনা গেল না। নাজমুল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। বৃষ্টি প্রচুর কান্না করেছে। মাহিমকে জড়িয়ে ধরে অঝরে কান্না করেছে। মাহিম তাকে সান্ত্বনা দিচ্ছে। আচ্ছা মাহিম, তুমি এখনো বললে না যে আব্বু তোমাকে কানের কাছে কি বলছিল গো? এই যে তার মেয়েকে যেন দেখে রাখি আর বেশি ভালোবাসি, এটা বলে গালে চুমু দিল। আর বৃষ্টি মাহিমের বুকে একটু ঘুষি মেরে দিল। বুড়ো হচ্ছে, এখনো দুষ্টুমি গেল না। তোমাকে যত দেখি তত রোমান্টিক হয়ে যাই। বৃষ্টি মাহিমের বুকের উপর শুয়ে রয়েছে, আর মাহিম তাকে নিজের মনে মনে বলল, হ্যাঁ বাবা, তোমার কথা রাখতে পেরেছি। খারাপের বিনাশ করতে তোমার ছেলে মাফিয়া বস হয়ে ওঠে এখনো।